চলো দেরি না করে আমাদের আজকে ক্লাসটি শুরু করে ফেলা যাক। ওকে ফাইন, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আমরা আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়বো গুণগত রসায়ন পর্ব 1। দুটি ক্লাসে গুণগত রসায়ন চ্যাপ্টারটি শেষ হবে। আমরা ক্লাসকে ভাগ করেছি কয়েকটা পার্টে। প্রথমে আমরা বেসিক দেখব, ট্রিক্স দেখব, কোশ্চেন সলভ করব। ইভেন এর মাঝখানে আমরা তোমাদেরকে সাজেশনও দিয়ে দিব যে কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হতে পারে, কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন হতে পারে। ঠিক আছে? তো হোপফুলি আমরা আমাদের পাবলিকিয়ান হবার স্বপ্নযাত্রায় যা যা প্রিপারেশন যেভাবে নেওয়া দরকার সবগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে নিতে পারবো। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। নোট খাতাটা নিয়ে বসতে পারো যাতে যে কোনো প্রশ্ন তোমাদেরকে করলে ঝটপট একটু উত্তর দিয়ে ফেলতে পারো। ওকে, আমরা আজকে টাইপ ভিত্তিক ভাবে পড়া শুরু করব এবং প্রত্যেকটা টাইপ থেকে আমরা আগে বেসিক জিনিসটা জেনে নিব। হ্যাঁ, ওকে, তো দেরি না করে চলো আমরা আমাদের টাইপ ভিত্তিক পড়াশোনাটা শুরু করি। প্রথমে আসবে মৌলিক কণিকা। ঠিক আছে, মৌলিক কণিকা এবং মৌলের পরিচয়। মৌলিক কণিকা এবং মৌলের পরিচয় দিয়ে আমরা আমাদের টাইপ 1টা শুরু করছি। হ্যাঁ ফাইন, মৌলিক কণিকা ও মৌলের পরিচয়। মৌলিক কণিকা এবং মৌলের পরিচয়। তো আমরা এ পর্যায়ে প্রথমে আমরা মৌলিক কণিকা সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। মৌলিক কণিকা, এরপর জানবো হচ্ছে মৌলের পরিচয়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে। আমাদের বেসিক ক্লিয়ার না থাকার জন্য আমরা অনেকেই এই টপিকগুলো মিস করে ফেলি। হ্যাঁ, ওকে, তো আসো মৌলিক কণিকা এবং মৌলের পরিচয় সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব। প্রশ্নটা কই থেকে হয়? প্রশ্নটা হয় হচ্ছে স্থায়ী অস্থায়ী মৌলিক কণিকা থেকে, ইলেকট্রন প্রোটন নিউট্রনের এলাবোরেট পরিচয় থেকে। হ্যাঁ, তো আসো মৌলিক কণিকা নিয়ে আমরা যদি একটু স্টাডি করি তাহলে মৌলিক কণিকা হচ্ছে তিন প্রকার। ঠিক আছে, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। মৌলিক কণিকা হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, মৌলিক কণিকা হচ্ছে তিন প্রকার। দেখো, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। হ্যাঁ, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। তাহলে চলো সেই জিনিসপত্রগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিব। স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট বলতে আসলে কি বোঝায়? হ্যাঁ, এগুলো তোমরা অনেকবার পড়েছো, আমরা এবার রিভিশন স্টাইলে পড়ব। মৌলিক কণিকা তিন ধরনের। একটা হচ্ছে স্থায়ী, হ্যাঁ, এরপর হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা এবং কম্পোজিট। হ্যাঁ, কম্পোজিট। ওকে, তাহলে দেখো স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা বলতে আসলে কি বোঝায়? যেগুলো পরমাণুতে সবসময় স্থায়ীভাবে অবস্থান করে সেগুলো স্থায়ী কণিকা বলা হয়, এবং যেগুলো পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে, অস্থায়ীভাবে অবস্থান করে, তাদেরকে আমরা অস্থায়ী মৌলিক কণিকা বলি। এবং সবশেষ কম্পোজিট। স্থায়ী ও অস্থায়ী ছাড়াও এক ধরনের ভারী কণিকা রয়েছে যাদেরকে আমরা কম্পোজিট কণিকা বলি। এগুলো কিন্তু একদম পিওর বেসিক, যেটাকে বলা হয় পিওর বেসিক। হ্যাঁ, তাহলে স্থায়ী মৌলিক কণিকা কারা কারা আমরা একটু দেখি। স্থায়ী মৌলিক কণিকাগুলো কারা কারা? এক হচ্ছে ইলেকট্রন, এরপর প্রোটন এবং এরপর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। এরপর আসলে অস্থায়ীতে। অস্থায়ী অনেকগুলো আসলে। হ্যাঁ, যেমন বোসন, নাম শুনেছ তোমরা, বোসন, নিউট্রিনো। হ্যাঁ, নিউট্রিনো। এরপর অ্যান্টি নিউট্রিনো, হ্যাঁ, তারপর পজিট্রন। নামগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, পাইয়ন। হ্যাঁ, তারপর মিউন, মেসন, গ্রাভিটন
এগুলো সবগুলোই হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা। অস্থায়ী মৌলিক কণিকা নিচের কোনটি, বা নিচের কোনটি অস্থায়ী মৌলিক কণিকা নয়, এরকম প্রশ্ন কিন্তু প্রায়ই তোমরা ফেস করবা, এরকম প্রশ্ন প্রায়ই ফেস করবা। ওকে, যারা যারা ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিবে না, তারা সবাই হচ্ছে একটা গাধা এবং গাধিনী। ওকে, যখন প্রশ্ন করব চট করে উত্তর দিতে হবে, যদি না দাও তাহলে গাধা এবং গাধিনী। এবং ক্লাস শেষে আমি বলে দিব আজকের ক্লাসে কতগুলো গাধা এবং গাধিনীরে খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ, ওকে, এবার আমাকে বলো কম্পোজিট কণিকা নিচের কোনটি? এরকম প্রশ্নে কম্পোজিট কণিকা কাকে কাকে খুঁজবো? আমরা হাজারিনাথ স্যারের বই থেকে শুরু করে গুহ স্যারের বই, কবির স্যারের বই অ্যানালাইসিস করে দেখলাম কম্পোজিট কণিকার কোনগুলোর নাম উল্লেখ করেছে বলতো? ডিউটেরন এবং আলফা কণিকা, তাই না? এই দুটা নাম মনে রাখবো আমরা, ডিউটেরন এবং আলফা কণিকা। ঠিক আছে, ডিউটেরন এবং আলফা কণিকা। এখন এখান থেকে আমাদের কয়েকটা নতুন জিনিস জানতে হবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের জন্য ভর চার্জ জানতে হবে, ভর চার্জ এগুলো জানতে হবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের জন্য ভর এবং চার্জ জানতে হবে। আচ্ছা, ইলেকট্রনের ভর কত? 9.11 10⁻31 কেজি। গ্রামে যদি নাও তাহলে 28 গ্রাম। প্রোটনের ভর 1.673 10⁻28 1.673 into 10⁻, আমরা যদি কেজিতে যাই, এক হচ্ছে গ্রাম আর আরেকটা হচ্ছে কেজি, একটা হচ্ছে গ্রাম আর একটা হচ্ছে কেজি। আমরা যদি এখানে গ্রামে যেতাম 28 গ্রাম হতো, তাই না? গ্রাম থেকে যখন কেজিতে যাচ্ছি -31 কেজি। ওকে, এবার আমরা যখন প্রোটনের ভরটাকে কেজিতে যাব -27 কেজি -24 গ্রাম। হ্যাঁ, 24 গ্রাম আর 27 কেজি। হ্যাঁ, মনে রাখতে হবে কিন্তু 1.675 into 10⁻24 গ্রাম। এর যদি কেজিতে যেতাম তাইলে -27 হতো, -27 হতো। হ্যাঁ, এই ছোট ছোট জিনিসপত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে গাধার দল, ছোট ছোট জিনিসপত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। অনেকে প্রশ্ন করতে পারো ভাই এটা গ্রামে গেলে কি হতো? গ্রামে গেলে হতো 10⁻28 গ্রাম। ওটা কেজিতে লিখেছি রে গাধা, কেজিতে লিখেছি। ওকে, ফাইন, এটা কেজিতে লিখেছি। এই যে ফাইন। এরপর আসো এদের চার্জ, প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ। চার্জের বেলায় একটু খেয়াল করে দেখো, ইলেকট্রনের চার্জ -1.60 into 10⁻19 কুলম। প্রোটনের ক্ষেত্রে +1.60 into 10⁻19 কুলম, আর নিউটনের চার্জ হচ্ছে 0। এখন কুলম্ব ছাড়াও চার্জের আরো কিছু ইউনিট আছে, তাই না? তাই না সম্মানিত গাধা এবং গাধিনী তোমরা যারা আছো, তোমরা তো জানো আরো দুইটা ইউনিট আছে। কি কি ইউনিট আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তাইলে সেগুলো আসলে কি? ফর্মুলা হচ্ছে 10 কুলম্ব সমান 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান 3 into 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, তাই না? তাই না? 10 কুলম্ব সমান 1 EMU সমান 3 into 10⁻10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে দেখো, এটা যদি কনভার্ট করতে চাই -1.60 into 10⁻19 কুলম, এটা যদি ইএমইউ তে কনভার্ট করতে যাই তাইলে, আচ্ছা প্লাস দিয়ে যদি করি 1.60 10⁻, দেখো কুলম্ব থেকে ইএমইউ তে যেতে গেলে 10 দ্বারা ভাগ করতে হবে। 1 কুলম্ব সমান 10⁻1 EMU, তাহলে 10⁻20 EMU। এবার যদি ইস্যুতে যাইতে চাই 3 into 10⁻10 সরি 10⁻8 না, 3 into 10⁻10 তাইলে 1.60 into 10⁻10 ESU। তাহলে দেখো
এই কনভার্সনটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। আচ্ছা, এখানে ভুল হয়েছে, 3 ইন্টু, তাহলে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার মাইনাস 10। ওকে, তাহলে এই যে সূত্রটাও মাথায় রাখতে হবে, এই কনভার্সনের ভ্যালুটাও মাথায় রাখতে হবে, কনভার্সনের ভ্যালুটাও মাথায় রাখতে হবে। ওকে, এই কনভার্সনের ভ্যালুটাও মাথায় রাখতে হবে। এই যে দেখো 10 কুলম্ব সমান 1 ইএমইউ সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ, এবং যদি তোমার এই যে চার্জের ভ্যালুটা কনভার্ট করতে হয় তাহলে 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্বকে ইমুতে নিয়ে যেতে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 20 ইমু, এবং এটার সাথে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 যদি গুণ করা হয় তাহলে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। বুঝছস? ওকে, এগুলো ডিমোটিভেট করে, বলে ডিমোটিভেট করে, তাইলে এখন থেকে আর কোনো গাধা গাধিনী বলা যাবে না। কি বলতে হবে? এক একজন বুদ্ধিজীবী। ওকে, বুদ্ধিজীবী। 14 ডিসেম্বর কি বুদ্ধিজীবী দিবস, তাই না? এক একজন বুদ্ধিজীবী বলতে হবে না, তাইলে খুব মোটিভেটেড লাগবে। গাধা বললে খুব ডিমোটিভেটেড লাগে। কোশ্চেন জিজ্ঞাসা করলে উত্তর করতে পারো না, গাধা বললে ডিমোটিভেটেড লাগে, তাই না? মানে সত্যি কথা বললেই গায়ে লেগে যায়। বা ইমোটা বুঝি নাই। দেখো 10 কুলম্ব সমান 1 ইএমইউ যদি হয় তাহলে 1 কুলম্ব সমান কত ইএমইউ? 10 কুলম্ব সমান যদি 1 ইএমইউ হয় তাহলে 1 কুলম্ব সমান 1 ডিভাইড বাই 10 ইএমইউ, রাইট? তাই না? 10 কুলম্ব সমান যদি হয় 1 ইএমইউ তাহলে 1 কুলম্ব সমান কি? 1 ডিভাইড বাই 10, রাইট? 1 ডিভাইড বাই 10 ইএমইউ, খুবই ইজি, মানে মোস্ট ইজি। আচ্ছা, এবার আসো, আমরা যখন 1.60 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্বকে আমরা যখন ইএমইউ তে কনভার্ট করছি, তখন দেখো তো 10 দ্বারা ভাগ করে ফেললে 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্বটা 10 দ্বারা ভাগ করে ফেললে কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 20, তাই না? এবার দেখো এটাকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 দ্বারা যদি গুণ করা হয়, গুণ তো পারো নাকি? না হলে একটা ভালো সলিউশন আছে, কি জানো? আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে যাও। যদি 1-এ ভর্তি হয়ে যাও, আবার খুব দারুণ ভাবে গুণ যোগ বিয়োগ শিখে শিখে আবার আমরা ইন্টারমিডিয়েটে উঠতে পারবো, তাই না বুদ্ধিজীবীগণ? ওকে, আচ্ছা, বলে পড়ছিলাম ভাই। এখন আসো সম্মানিত বুদ্ধিজীবীগণ, যারা 14 ডিসেম্বর বুদ্ধিজীবীরা মারা যাওয়ার পর কিছু বুদ্ধিজীবী বেঁচে ফিরছে, তারাই হচ্ছে আজকে লাইভ ক্লাসে তোমরা যারা আছো তারা। ওকে, এবার আসো, এবার ইএমইউ আর ইএসইউ নিয়ে যে তোমরা প্রশ্ন করছো, ইএমইউ আর ইএসইউ মানে কি, তাই না? ইলেকট্রো, এটা আবার কিন্তু কোনো মেয়ের নাম না, হ্যাঁ, ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর ইএসইউ মানে কি? ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট। এবং এগুলো সবই কিসের একক জানো? রাগ হলে তোমরা যারা অনেক চিল্লাচিল্লি করো না, অনেক চিল্লাচিল্লি করো, ফ্রেন্ড সার্কেলে তোমাদেরকে কি বলে বলো তো? তোরা ভোল্টেজ এত বেশি কেন, তোরা কারেন্ট এত বেশি কেন, এরকম এরকম শব্দ শুনেছ না তোমরা? এটা হচ্ছে সেই কারেন্টের ইউনিট। হ্যাঁ, যার রাগ যত বেশি, হ্যাঁ, তার চার্জ যত বেশি। হ্যাঁ, ওকে, চুপচাপ শুনে যাও যেটা বলি, জাস্ট পড়াটা মনে রাখো। তো এই যে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এগুলো একটু মনে রাখতে হবে, একটু ভালো মতো মনে রাখতে হবে, কারণ এই টপিকগুলো থেকে প্রায়ই প্রশ্ন হয়। ওকে, আর কয়েকটা ইনফো দিয়ে রাখি তোমাদেরকে। ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন 1836 গুণ, কিছু কিছু রাইটারের বই অনুযায়ী 1840 গুণ ভারী। অর্থাৎ একটা ইলেকট্রনের তুলনায় একটা প্রোটন কিংবা একটা নিউট্রন দুটাই 1840 গুণ ভারী। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা প্রোটন বা নিউট্রনের তুলনায় একটা ইলেকট্রন 1840 গুণ পাতলা। এই জন্য দেখবা ইলেকট্রনের ভরটাকে নগণ্য বিবেচনা করা হয়, ইলেকট্রনের ভরটাকে নগণ্য বিবেচনা করা হয়। ঠিক আছে, সো এই তো রিভিশন দিয়ে নি, দাঁড়ান।
তাইলে ফাইন, কেউ বকা খেয়ে ইফতারি করে ফেলো না। হ্যাঁ, বকা খেলে যদিও রোজা ভাঙে না, কিন্তু বকবো আজকের ক্লাসে। তো এই যে মৌলিক কণিকা, স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট, এগুলোর মধ্যে এই মোরলেস এই ইনফরমেশন গুলো একটু জানা থাকতে হবে, এই কনভার্সন গুলো একটু জানা থাকতে হবে। তাছাড়া ইলেকট্রনকে আবিষ্কার করছে, প্রোটনকে আবিষ্কার করছে, ইলেকট্রন, প্রোটন, নিউটনের সংকেত কি লাগবে না। হ্যাঁ, বলছি তো লাগবে না। ওকে, আশা করছি টপিকগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। গাধারা ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে মৌলের পরিচয়ে। আমি কিন্তু বেসিক থেকে পড়াইতে বলেছ, বেসিক থেকেই কিন্তু পড়াচ্ছি। তোমাদের মেহফুজ ভাই বলেছে প্রত্যেকটা জিনিস যেন বেসিক থেকে পড়ানো হয়, এবং তোমাদের মেহফুজ ভাইয়ের কথা তো রাখতে হবে, তাই না? কথা তো রাখতে হবে। এখন মেহফুজ ভাইয়ের কথা না রাখলে তো হবে না। হালকা হয়ে যাবে ইলেকট্রনের থেকেও। হাই হাই, রোজা নাকি হালকা হয়ে যাবে ইলেকট্রনের থেকেও? আমার রোজা যদি ইলেকট্রনের থেকেও হালকা হয়ে যায়, তাইলে আমার বকা খেয়ে তোমাদের রোজাও ভেঙে যাবে। খাইলে যদি রোজা ভাঙে, তাহলে বকা খাইলে কি রোজা ভাঙবে না? ভাঙার তো কথা। এবার চলো মৌলের পরিচয়ে যাব আমরা। হ্যাঁ, এবার আমরা কি জানবো? এবার আমরা জানবো হচ্ছে মৌলের পরিচয়। হ্যাঁ, এবার আমরা জানবো মৌলের পরিচয়। ঠিক আছে, মৌলের পরিচয় জানবো। মৌলের পরিচয় জানতে গেলে মৌলের পাসপোর্ট লাগবে, এনআইডি লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, তাই না? আমরা দেখব মৌলের, এখন মৌলের বার্থ সার্টিফিকেট দেখবো। হ্যাঁ, তোমাদের কার কার বার্থ সার্টিফিকেট আছে একটু হাত তুলো তো। সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট না থাকলে কি থাকবে? এনআইডি থাকবে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড থাকবে, তাই না? এখন প্রত্যেকটা মৌলের কিন্তু ধর এক একটা মৌলের জন্ম তো এক একটা জায়গায়। তো যখন ধরো কি করছে, এনআইডি কার্ড করছে প্রত্যেকটা মৌল, আকিকা করছে, তখন একটা নাম হয়ে গেছে। যেমন নাইট্রোজেনের নাম হয়েছে নাইট্রোজেন, আকিকা করার পরেই তো হয়েছে। সোডিয়ামের নাম হয়েছে। এগুলো প্রত্যেকটা নাম আসলে কিভাবে হয়েছে? প্রত্যেকটা নাম হওয়ার পেছনে তো কারণ আছে, আকিকা হয়েছে, তাই না? ওকে, এবার প্রত্যেকটা মৌলের তো একটা এনআইডি কার্ড আছে, যে এনআইডি কার্ড দেখে আমরা জানতে পারি কত সালে জন্মগ্রহণ করছে, মা বাবার নাম কি, ভর কি, তাই না? প্রোটন সংখ্যা কয়টা, নিউট্রন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা কয়টা। ঠিক তোমাদের মতো যারা বুদ্ধিজীবী আছো, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীরা মারা যাওয়ার পরে যারা যারা বাইচা আছো, তো মৌলের বার্থ সার্টিফিকেট বা এনআইডি কার্ড অ্যানালাইসিস করবো আমরা। তো আমরা একটা মৌল নিয়ে যখন অ্যানালাইসিস শুরু করলাম, তখন দেখলাম একটা মৌলের এনআইডি কার্ডের চেহারা কিরকম। একটা মৌলের এনআইডি কার্ডের চেহারা হচ্ছে এরকম। আমরা খেয়াল করে দেখলাম মৌলের এনআইডি কার্ডের চেহারা হচ্ছে এই যে এরকম, এক্স। এটা হচ্ছে মৌলের নিউক্লিয়াস। হ্যাঁ, উপরের দিকে এ, এইদিকে হচ্ছে জেড, এখানে হচ্ছে এম প্লাস মাইনাস, এবং এখানে হচ্ছে এন। এখন এটা যদি হয় একটা মৌলের এনআইডি কার্ড, তাহলে এই এনআইডি কার্ডে প্রত্যেকটা জিনিসের পরিচয় আসলে কি সেটা এখন আমাদের জানতে হবে, সেটা এখন আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে দেখো এ, এইটাকে বলছি আমরা, এটাকে বলছি আমরা পারমাণবিক ভর। হ্যাঁ, এটাকে বলছি আমরা পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যা বলছি আমরা। হ্যাঁ, নিউক্লিয়ন সংখ্যা বলছি। হ্যাঁ, ওকে, হাত নামাইতে বলেন, কষ্ট হয়ে যাচ্ছে তো। সবাই হাত নামাও, হাত নামাও। যার যার এনআইডি কার্ড নাই তারা তারা হাত তুলে তুলে থাকো, এটা হচ্ছে শাস্তি। জেডটা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে রোল নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে রোল নাম্বার সবার। ওকে, এবার এম প্লাস মাইনাস, এটা হচ্ছে চার্জ সংখ্যা বা চার্জ নাম্বার, চার্জ। এনটা হচ্ছে পরমাণুর সংখ্যা, পায়ের দিকে প থাকে। হ্যাঁ, পতে প্রোটন, পায়ের দিকে, পতে পরমাণু, পায়ের দিকে, পায়ের দিকে পয়ে থাকে। হ্যাঁ, পায়ের দিকে প থাকে, এভাবে মনে রাখবা। পরমাণু
এন আবার পরবর্তীতে নিউট্রন সংখ্যা বের করার জন্য আমরা এনই ব্যবহার করব, ঠিক আছে? এন এন তাহলে আমরা একটা বায়োডাটা দেখে ফেললাম। হ্যাঁ, ওকে, তাইলে আমরা একটা মৌলের বা পরমাণু সমূহের বায়োডাটা দেখে ফেললাম। আচ্ছা, আমরা এই যে বায়োডাটাটা দেখলাম, বায়োডাটা দেখার পরে আমরা এখন কি কাজ করব এগুলা দিয়ে? এগুলো আমাদের কোথায় কোথায় কাজে লাগে দেখ, আমরা একটা এক্সাম্পলে চলে যাই, তাইলে আমরা বুঝতে পারবো। ধরো ধরো এরকম ধরো এরকম সোডিয়াম প্লাস, সব থেকে ক্লাসিক এক্সাম্পল, সোডিয়াম প্লাস 1, এইখানে হচ্ছে 23, এখানে হচ্ছে 11। এবার প্রশ্নটা হচ্ছে এখান থেকে এর বাপ দাদা 14 গোষ্ঠী, দাদার দাদা, নানার নানা, হ্যাঁ, নানার চাচা, চাচার খালু, সবার ইনফরমেশন বের করবো আমরা এখান থেকে। 1 নাম্বার ইনফরমেশন হচ্ছে এর ভর কত, তোমরা উত্তর দিবা। 2 নাম্বার ইনফরমেশন হচ্ছে এর চার্জ কত। 3 নাম্বার ইনফরমেশন হচ্ছে এর প্রোটন সংখ্যা কত। হ্যাঁ, 4 নাম্বার ইনফরমেশন হচ্ছে এর পরমাণুর সংখ্যা কত। হ্যাঁ, একদম হাত তুলে ভাইয়া আমি পারি, ভাইয়া আমি পারি, এগুলো তো দেখে দেখেই বলা সম্ভব, তাই না? এগুলো তো দেখে দেখেই বলা সম্ভব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে ইলেকট্রন আছে কয়টা, আর আবার আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে নিউট্রন আছে কয়টা। এই 6টা জিনিস বের করতে হবে, যেখানে প্রথম 4টা জিনিস হচ্ছে নকল, দেখা দেখা কপি পেস্ট, কপি পেস্ট, দেখা দেখা কপি পেস্ট করলে হয়ে যাবে। কিন্তু ইম্পর্টেন্ট তো পরের 2টা, এই 4টার কোনোটাই তো পরীক্ষায় আসবে না। আচ্ছা, দেখি বুদ্ধিজীবীরা, অনেকে আবার এই বুদ্ধিজীবীরা এইটার উত্তরও ঠিকঠাক মতো করতে পারে না। আচ্ছা, ভরের ভ্যালু কত? 23। চার্জের ভ্যালু কত? +1। ম্যাগনেসিয়াম হলে +2 হতো, অ্যালুমিনিয়াম হলে +3 হতো। প্রোটন সংখ্যা কত? 11। পরমাণু সংখ্যা হচ্ছে একটা, কারণ সোডিয়ামের একটা অণুতে একটাই পরমাণু থাকে। এবার আসো ইলেকট্রন বের করার উপায় কি? ইলেকট্রন বের করার উপায় হচ্ছে চার্জ মুক্ত অবস্থায় তার প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যা, চার্জ মুক্ত অবস্থায় প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যা। ধরো তুমি যখন চিল্লাচিল্লি করো না, তার মানে তোমার কারেন্ট নাই, তাই না? যখন অনেক চিল্লাচিল্লি হাঙ্গামা করো, তার মানে কি? চার্জিত অবস্থা। আচ্ছা, চার্জ মুক্ত অবস্থায় তোমার প্রোটন সংখ্যাই হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তোমার প্রোটন সংখ্যাই হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা। E সমান P, চার্জ মুক্ত অবস্থায় বলেছে, কিন্তু চার্জ যুক্ত অবস্থায় চেঞ্জ হয়ে যাবে। প্লাস যদি থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস যদি থাকে প্লাস হয়ে যাবে, প্লাস যদি থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস যদি থাকে প্লাস হয়ে যাবে। কিরকম? প্লাস থাকলে মাইনাস হয়ে যাওয়া, প্লাস মানে কি? ত্যাগ করে ফেলেছে, প্লাস মানে ত্যাগ করে ফেলছে। মাইনাস মানে কি? গ্রহণ করেছে। তাহলে মাইনাস থাকলে তো প্লাসই হবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাওয়া, তার মানে কি? প্লাস থাকলে যে মাইনাস হয়ে যাওয়া বলছি, প্লাস থাকলে যে মাইনাস হয়ে যাওয়া বলছি, তার মানে কি? সে ত্যাগ করে ফেলেছে অলরেডি, তাই না? ত্যাগ করে ফেলেছে অলরেডি। তাহলে এই যে প্লাস, অলরেডি সে ত্যাগ করে ফেলেছে। ত্যাগ যদি করে ফেলে তাহলে কি হবে? ত্যাগ করে ফেলে সেটা মাইনাস হয়ে যাবে 11 থেকে 10। অনেকে আমার আগে আগে উত্তর দিয়ে মহাবুদ্ধিজীবী সাইজা গেছে অনেকে, ভাইয়া 10 10, ভাইয়া বললাম 10। এবার শেখানোর কি আছে? দিচ্ছি, কিছুক্ষণ পর কোশ্চেন দিচ্ছি। নিউট্রন, নিউট্রন হচ্ছে এই দুইটার বিয়োগফল, অর্থাৎ নিউট্রন নাম্বারটা হচ্ছে a মাইনাস জেড, অর্থাৎ ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার বিয়োগফলকে নিউট্রন সংখ্যা বলা হয়। তাহলে 23 মাইনাস 11 উত্তর হচ্ছে 12। 23 মাইনাস 11 উত্তর হচ্ছে 12। কি মনে থাকবে না? আশা করছি মনে থাকবে। ওকে, ফাইন। এবার আমরা অন্য একটা কোশ্চেনে চলে যাব, তাহলে বুঝবো যে এই টপিকটাতে তোমাদের আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরো অ্যালুমিনিয়াম 3+ যাচ্ছি আমরা এবার। অ্যালুমিনিয়াম 3+, হ্যাঁ। এবার বলতে হবে 1 নাম্বার এটার ভর কত, হ্যাঁ। 2 নাম্বার এটার ইলেকট্রন সংখ্যা কত। 3 নাম্বার এটার নিউট্রন সংখ্যা কত।
নিউট্রন সংখ্যা কত, ভর কত, ইলেকট্রন কত, নিউট্রন সংখ্যা কত। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে দিলাম এটার প্রোটন সংখ্যা, যদিও তোমাদের জানা আছে। 4 নম্বরে সব থেকে কঠিন প্রশ্নটা দিলাম। প্রথমে আসবে এটার ভর। এটার ভর কিন্তু জানা থাকতে হবে। 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের প্রত্যেকের ভর তোমাদের মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকের মুখস্থ থাকতে হবে। ওকে, তাহলে ভর হচ্ছে 27। ইলেকট্রন হচ্ছে, দেখো এটা যেহেতু 13, তাহলে ইলেকট্রন হচ্ছে 10টা। 27 যদি হয়, 27 মাইনাস 13 হচ্ছে 14। প্রোটন হচ্ছে 13। দেখো খুবই সহজ। এই ধরনের কোশ্চেন গুলো আসলে খুবই সহজ, খুবই সহজ। এই ধরনের কোশ্চেন খুবই সহজ। ওকে, এবার আসো একটু কঠিন। যদি এরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন কখনো দিয়ে দেয়, তাইলে আমরা কিভাবে সলভ করব। হ্যাঁ, যদি কখনো এরকম ধরনের প্রশ্ন দিয়ে দেয়, S8 হ্যাঁ 32 16, কোশ্চেনটা হচ্ছে সালফারের 10টি অণুতে কতগুলা নিউট্রন আছে, কতগুলা নিউট্রন আছে। সালফারের 10টি অণুতে কতগুলা নিউট্রন আছে। হ্যাঁ, যদি এরকম প্রশ্ন করে সালফারের 10টা অণুতে কতগুলা নিউট্রন আছে, তখন কিভাবে উত্তর করবা। এখানে কিন্তু একটু চিন্তা করে সলভ করতে হবে। এখানে 10টা অণু বলেছে, দেখো 10টা অণু বলেছে, তাহলে একটা অণুতে নিউট্রন আছে কয়টা। আগে দেখো সালফারের নিউট্রন আছে কয়টা, সালফারের একটা পরমাণুতে নিউট্রন আছে কয়টা, সালফারের একটা পরমাণুতে নিউট্রন আছে কয়টা, সালফারের একটা পরমাণুতে নিউট্রন আছে কয়টা। দেখো 32 মাইনাস 16, 32 মাইনাস 16, তাইলে দেখো 32 মাইনাস 16, এটা হচ্ছে একটা পরমাণুতে। একটা পরমাণুতে কয়টা নিউট্রন আছে, 16টা। একটা পরমাণুতে কয়টা আছে, 16টা। ঠিক আছে, তাহলে পরমাণু আছে কয়টা, 8টা। পরমাণু আছে কয়টা, 8টা। একটা অণুতে যদি 8টা পরমাণু থাকে, কয়টা অণুর জন্য বের করতে বলেছে, 10টা অণুর জন্য, ইন্টু 10। ঠিক আছে, তার মানে 16 ইন্টু 8 ইন্টু 10, 160 ইন্টু 8, 648 8। আমি কিন্তু গুণে অনেক পাকা। 648 8, 8 একে 8, 4 12, তার মানে 1280। ঠিক আছে, দেখছো ন্যানো সেকেন্ডে আমি গুণ করে ফেললাম। ঠিক আছে, আমি কিন্তু গুণে অনেক পাকা। এগুলা কয়টা ফ্রি ক্লাস হবে, কোনো ফ্রি ক্লাস না তো, এটাই পেইড কোর্সের আজকের ক্লাসটা শুধুমাত্র ওপেন করা হয়েছে। ওকে, দেখো আমি কিন্তু একটা কঠিন কোশ্চেন করায় ফেললাম তোমাদের। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, ডিইউতে। এবার তোমাদের কাছে যারা বুদ্ধিজীবী আছো তাদের কাছে আমার প্রশ্ন, হ্যাঁ, যারা বুদ্ধিজীবী না তাদের কাছে না। হ্যাঁ, P4 এর 15টা অণুতে, P4 এর 15টা অণুতে নিউট্রন আছে কয়টা। দেখি এবার বুদ্ধিজীবীরা উত্তর করো। যারা বলছিল ভাইয়া গাধা বললে গায়ে লাগে, গাধা বললে খুব ডিমোটিভেটেড হই, বুদ্ধিজীবীরা উত্তর করো। P4 এর 15টা অণুতে নিউট্রন সংখ্যা কত। এবং এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদেরকে সেকা দিছে, তাইলে প্রাক্তনের কথা কেন মনে করব। হ্যাঁ, এখান থেকেই তো লেসন নিতে হবে। লেসন নিতে হবে না, সেখানে কি ভুল করেছো, কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন এসেছিল। যদি আবার সেম স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয়, তাহলে এবার কি একদম, এবার মানে ওই কোশ্চেন আসুক আবার, এবার আমরা একদম কুপায় দিব আমরা, তাই না। ওকে ফাইন। তো সেম কোশ্চেন কিন্তু রিপিট হতে পারে, গুচ্ছতে, কৃষি গুচ্ছতে রিপিট হতে পারে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেফারেন্স বারবার ইউজ করা। বায়োলজি ক্লাস থেকে লেখা হয়েছে, এভাবে বেসিক ধরে পড়ালে অনেক কঠিন প্রশ্ন হলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সবই এভাবে বেসিক ধরে ধরে পড়াবো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এভাবে বেসিক ধরে ধরে পড়াবো। এরপর কোশ্চেন সলভ করতে যে বাসায় যে দেখবা সবকিছু তোমার কাছে একদম ইজি হয়ে গেছে। হ্যাঁ, বেসিক ধরে ধরে পড়ালে দেখবা সবকিছু তোমার কাছে ইজি হয়ে গেছে। 256 লিখেছো,
একটু ঝটপট উত্তর করো। ওকে, ঝটপট। 960 30 দিয়ে 900, বাপরে, সবাই দেখি বুদ্ধিজীবী হয়ে গেছে, সবাই বুদ্ধিজীবী, আমি ছাড়া। আচ্ছা, তাহলে এখানে উত্তরটা কি হবে? P4। তার মানে P4 এর জন্য এখানে আমরা এখন লিখে দেই, যারা যারা গাধা ছিলা তোমাদের জন্য এখন লিখে দেই 31 15। হ্যাঁ, এটা যদি লেখা ছিল না, এটা লেখা ছিল না, আমি কিন্তু লিখে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো 16 ইন্টু 4 ইন্টু 15, ঠিক আছে, 4 64 ইন্টু 15। তাহলে দেখো 4 15 60 ইন্টু 16, 36 6 6 আর 3 9, 960। ঠিক আছে, 960। যার যার সাথে আমার উত্তর মিলে গেছে তাদের উত্তর ঠিক আছে। 960 যাদের উত্তর ছিল। তো এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। তো যদি অনেক কঠিন প্রশ্ন হয় তাহলে এরকম প্রশ্ন হইতে পারে, যদি অনেক কঠিন প্রশ্ন হয় তাহলে এরকম প্রশ্ন হইতে পারে। ঠিক আছে, সো আমরা দেখে ফেললাম টাইপ 1 এর মধ্যে মৌলিক কণিকা, মৌলের পরিচয় আমরা দেখলাম হচ্ছে মৌলের পরিচয় পর্ষণের মধ্যে এগুলা। এখন আমরা দেখব একটা জিনিস, দেখব সেইটা হচ্ছে আমরা নতুন একটা জিনিস দেখব, যৌগমূলক সমূহের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করে, কিভাবে যোজন ইলেকট্রন সংখ্যা বের করে। হ্যাঁ, এইটাও কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে, এইটা থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা এখন সেটাই দেখার চেষ্টা করব। হ্যাঁ, ফাইন। আমরা এখন নতুন 3টা জিনিস দেখব। এক হচ্ছে যৌগমূলকের, অনেক গাধা এইসব টপিকের নামই শুনে নাই, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করা শিখব আমরা। ঠিক আছে, এরপর আমরা শিখবো হচ্ছে যৌগমূলকের এরকম প্রশ্ন অনেকগুলা এসেছে, যৌগমূলকের যোজন ইলেকট্রন সংখ্যা বের করা। এরপর আমরা শিখবো হচ্ছে যৌগমূলকের নিউট্রন সংখ্যা বের করা। যৌগমূলকের নিউট্রন সংখ্যা বের করা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা 3টা টপিক একসাথে শিখবো। ঠিক আছে, 3টা টপিক একসাথে শিখবো। হ্যাঁ, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করা, যৌগমূলকের নিউট্রন সংখ্যা বের করা, যৌগমূলকের যোজন ইলেকট্রন সংখ্যা বের করা। আসো শিখায় ফেলি। যৌগমূলক কাদেরকে বলা হয়? যাদের মাথার উপরে টুপি থাকে, টুপি থাকলেই তারা যৌগমূলক। যেমন আমি কিন্তু যৌগমূলক না। হ্যাঁ, যাদের মাথার উপর টুপি আছে, টুপি থাকলেই যৌগমূলক। হ্যাঁ, এখন সব নাকি অচেনা লাগতেছে, চেনা লাগবে, ক্লাসে শিখাইলে সব সব চেনা লাগবে। আমার ক্লাসে আসছস না, সব চেনা লাগবে, বুদ্ধিজীবী বানায় ছাড়বো। যৌগমূলক, এই যে দেখো, অ্যামোনিয়া হচ্ছে একটা যৌগ, আর অ্যামোনিয়াম যখন লিখছো তখন এটা হচ্ছে একটা যৌগমূলক। বুঝোস নাই না? দেখো SO3 এটা হচ্ছে একটা যৌগ, SO4 2- এটা হচ্ছে একটা যৌগমূলক। কেন? কারণ এই যে দেখো মাথার উপরে টুপি আছে, টুপি থাকলে সেটা হচ্ছে যৌগমূলক, টুপি থাকলেই সেটা যৌগমূলক। ওকে, অনেকগুলো মৌল একত্রিত হয়ে যদি যৌগ গঠন করে, এবং সেটা যদি যৌগ হিসেবে আচরণ না করে আয়ন হিসেবে আচরণ করে, তখন সেটাকে বলা হয় যৌগমূলক। অনেকগুলো মৌল একত্রিত হয়ে যদি যৌগ গঠন করে এবং এরপর সেটা যদি যৌগ হিসেবে আচরণ না করে আয়ন হিসেবে আচরণ করে, তখন তাকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। ঠিক আছে, তাহলে এবার আসো যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করা শিখবো আমরা। ঠিক আছে, ধরো যৌগমূলক হচ্ছে সালফেট যৌগমূলক, SO4
2 মাইনাস এর ইলেকট্রন সংখ্যা বের করব আমরা। এরপর সব থেকে বেশি এসেছে যেগুলা CO3 2 মাইনাস, কার্বনেট, অ্যামোনিয়াম, একটা হচ্ছে H3O প্লাস। ঠিক আছে, এগুলোর প্রত্যেকটার কি করব, ইলেকট্রন সংখ্যা বের করব আমরা। ঠিক আছে, ওকে, এগুলো প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা বের করবো। আর যেই সকল বুদ্ধিজীবীরা জন্মের আগে থেকেই এই টপিকটা পারো তার উত্তর করে ফেলো। জন্মের আগেই যারা শিখে ফেলছে এগুলা উত্তর করে ফেলো। এবার আসো, এই -2টা কার কার মাথার উপরে, সালফার নাকি অক্সিজেন বলতো? যারা যারা বলবে সালফারের মাথার উপরে তারাও বুদ্ধিজীবী, যারা বলবে অক্সিজেনের মাথার উপরে তারাও বুদ্ধিজীবী। তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন ধরনের বুদ্ধিজীবী হবা। ঠিক আছে, তো দেখো সালফার এবং অক্সিজেন এদের কারো মাথার উপরেই -2 না, -2টা হচ্ছে টোটাল যৌগটার উপরে, -2টা হচ্ছে SO4 এর কমপ্লিট যৌগটার উপরে। তাইলে আমরা যে ইলেকট্রন সংখ্যাটা বের করতে চাচ্ছি, ইলেকট্রন সংখ্যাটা কেমনে বের করব? সালফারের ইলেকট্রন বের করব, অক্সিজেনের ইলেকট্রন বের করব, -2টারে প্লাস করে দিব। কত? সালফারের ইলেকট্রন বের করব, অক্সিজেনের ইলেকট্রন বের করব, আর -2টা ক্যালকুলেট করে দিব। তাহলে দেখো সালফারের ইলেকট্রন কয়টা? যেহেতু চার্জ মুক্ত অবস্থা, সালফারের মাথার উপর কিন্তু কোনো চার্জ নাই, চার্জ মুক্ত অবস্থায় সালফারের প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যা। আমরা বলেছি কিন্তু আগে ইলেকট্রন সমান প্রোটন, যেহেতু চার্জ মুক্ত অবস্থায় তার ইলেকট্রন সংখ্যাটাই তার প্রোটন সংখ্যা। তাহলে সালফারের ইলেকট্রন হচ্ছে 16টা প্লাস। অক্সিজেনের মাথার উপর কি চার্জ আছে? না, চার্জটা কমপ্লিট যৌগটার উপরে। অক্সিজেনের চার্জ মুক্ত অবস্থায় প্রোটন সংখ্যাই অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 কারণ তার প্রোটন সংখ্যা। ফাইন, তাহলে অক্সিজেন আছে কয়টা? 4টা। আর -2টা +2 হয়ে যাবে, শেষ। -2 এর হিসাব হচ্ছে সবার লাস্টে, সবার লাস্টে। ঠিক আছে, তাহলে দেখো 16 4টা 32 আর 2, তার মানে উত্তর হচ্ছে 50। ঠিক আছে, ফাইন। আরে সবাই দেখি উত্তর করে ফেলতেছে। ওকে ওকে, এবার তোমাদের সাথে আমার একটা কম্পিটিশন, CO3 2 মাইনাস কে সবার আগে পারে দেখি। 1 2 3, লেটস গো। কার্বন, কার্বনের প্রোটন সংখ্যা কত? কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে 6 6। ঠিক আছে, প্লাস অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। আছে কয়টা? 3টা। -2 মানে কি? +2, এভাবে লিখে 6, তাহলে 3 24 আর 8 হচ্ছে 32। একবারে 32 তো আমিও লিখে দিতে পারতাম, এভাবে লিখে লিখে কয়জন করছো? আর তুলো তো দেখি লিখে লিখে করছো। এরকম কমেন্টে আরেকজনের কমেন্ট দেখে তো লিখেই ফেলা যায়, এভাবে বোর্ডে লিখে লিখে করো, সাদা কালার দিয়ে লিখে লিখে করো, তাইলে বুঝবো যে আমার সাথে তুমি কম্পিটিশন করছো। ওকে, তাহলে দেখো কার্বনেটটা কিন্তু বুঝে ফেললাম আমরা। এবার আসো তো অ্যামোনিয়াতে। অ্যামোনিয়াম, নাইট্রোজেনের জন্য কত? 7, হাইড্রোজেনের জন্য কত? 1 × 4। ঠিক আছে, -1, -1 কেন? কারণ +1 অলরেডি একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলেছে। তাইলে উত্তর হচ্ছে 7 আর 4 11, -1 10। এবার দেখি তো H2+ তোমরা কেমন করতে পারো। এটা কিন্তু পরীক্ষায় এসেছে, বিগত বছরে এসেছে, এবং জিএসটি কৃষিগুচ্ছতে আসবে এটা। লাস্ট এটা কত হবে? চটপট বলো, লাস্ট এটা কত হবে? লাস্ট এটা কত হবে দেখি তো, কে কে উত্তর করতে পারো কারেক্ট উত্তর? কিন্তু অ্যান্সার করলে বলেন দেখে দেখে করছি। কি বাবা বাবা, কি রাগটা করছে ভাইয়া, অ্যান্সার করবো না কিন্তু, অ্যান্সার করলে শুধু বলেন দেখে দেখে করছি। না দেখে করছো, অন্যের উত্তর কি দেখো নাই? ঠিকই তো দেখছো, মিথ্যা কথা বলো 70 গুণ বেশি পাপ হবে কিন্তু মিথ্যা কথা বললে। আর একটা মিথ্যা কমেন্ট করলে 70টা মিথ্যা কমেন্ট করার শাস্তি হবে কিন্তু। ওকে, লাস্টে দেখো H3O+, হাইড্রোজেন হচ্ছে 1, 3টা হাইড্রোজেন আছে, প্লাস অক্সিজেন হচ্ছে 8, -1, অক্সিজেন যেহেতু একটা আছে, তাইলে 8 3 11, লাস্টের দুইটাই হচ্ছে 10। ঠিক আছে, খুবই সহজ, আমরা পেরে গেলাম। তার মানে এই ধরনের কোশ্চেন আমরা
অ্যান্সার করতে পারবো। ফাইন, এবার আসো, নতুন একটা শব্দ যুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে যোজন ইলেকট্রন। তোমরা কি জানো যোজন ইলেকট্রন কাকে বলে? যোজন ইলেকট্রন হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। ঠিক আছে, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। হেইকাই যান রমজান মাসে, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর এখন যেটা বের করব হচ্ছে যৌগমূলকের যোজন ইলেকট্রন সংখ্যা। তাইলে অক্সিজেনের জন্য এতক্ষণ ধরে আমরা কি নিয়েছিলাম বলতো? অক্সিজেনের জন্য এতক্ষণ 8, কিন্তু এখন নিব 8 না, 2s2 2p4। যেমন ধরো সালফারের জন্য সর্ববহিস্থ স্তরটা দেখতে কিরকম? 3s2 3p4। সালফারের যোজন ইলেকট্রন কয়টা? 6টা। অক্সিজেনের জন্য 2s2 2p4 যোজন ইলেকট্রন কয়টা? 6টা। এখন সালফার অক্সিজেনের জন্য 6 নিয়ে কাজ করতে হবে। দেখি তো, তোমরা উত্তর করে ফেলো তো এখানে। হ্যাঁ, তোমরা উত্তর করে ফেলো তো দেখি। সেম সবগুলোর জন্য আবার বের করব আমরা। SO4 2- এর জন্য বের করতে হবে, CO3 2- এর জন্য বের করতে হবে, NH4+ এর জন্য বের করতে হবে, H3O+ এর জন্য বের করতে হবে। তো চলো আমরা বের করে ফেলি। সালফারের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন সংখ্যা বের করছিলাম তখন সালফারের প্রোটন সংখ্যাটাই তার ইলেকট্রন সংখ্যা। এখন সালফারের ক্ষেত্রে যোজন ইলেকট্রন সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তাহলে সালফারের যোজন ইলেকট্রন সংখ্যার জন্য ইলেকট্রন বিন্যাস আছে, যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 প্লাস অক্সিজেনের ক্ষেত্রে যোজন ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের ক্ষেত্রেও 6 আছে, 4টা পরমাণু, তাই 4 দ্বারা গুণ +2। তাহলে কত হচ্ছে দেখো, 4 × 24 32। এবার শুরু তোমাদের সাথে কম্পিটিশন, কে দেখি সবার আগে 3টার উত্তর করে ফেলতে পারে। ওকে ফাইন। কার্বনের ক্ষেত্রে কি দেখো? কার্বনের ক্ষেত্রে সর্ববহিস্থ স্তর হচ্ছে 2s2 2p2, এটাই তো সর্ববহিস্থ স্তর। তাহলে কার্বনের মোট ইলেকট্রন হচ্ছে 6টা, কিন্তু যোজন ইলেকট্রন কয়টা? যোজন ইলেকট্রন কিন্তু 4টা। কার্বনের মোট ইলেকট্রন 6টা, কিন্তু যোজন ইলেকট্রন কিন্তু 4টা। তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে 4, অক্সিজেনের ক্ষেত্রে আগেই জানি আমরা 6 নিব, 3 + 2, তাহলে 3 6 18, 6 24। তাহলে দেখো কার্বনেটের মোট ইলেকট্রন 32, কিন্তু যোজন ইলেকট্রন 24টা। অ্যামোনিয়ামের ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে নিব। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো 2s2 2p3, মোট ইলেকট্রন 7টা, কিন্তু যোজন ইলেকট্রন 5টা। 5 + 1 × 4 -1, তাহলে হবে 8। তাহলে H2O+ এরটা তোমরা করে ফেলো তো দেখি। হ্যাঁ, H2O+ এরটা সবাইকে চেষ্টা করতে হবে, লিখে চেষ্টা করতে হবে। ভুল ক্লাসে করো, পরীক্ষার খাতায় যাতে আর ভুল করতে না হয়। 1000বার ভুল করো, 1000বার প্রশ্ন করো, আমি শিখাই দিব। অন্যেরটা দেখবা না, অন্যের একটা কোশ্চেন যদি তুমি দেখো তাইলে 70টা কোশ্চেন দেখার সমান অপরাধী তুমি হবা। ঠিক আছে, একবার যদি দেখছস রে বেড়া, তাহলে 70 বার দেখছস তুই। ওকে, আর আমাদের নেটওয়ার্ক 4.0 এই কোর্সটার কথা তুমি যদি একজন বন্ধুকে বলো, তাহলে 70 জন বন্ধুকে জানানোর সব তুমি পেয়ে যাবা। ওকে, তাহলে এর আগে যতজন বন্ধুকে জানিয়েছো, এখন প্রত্যেকে একজন করে বন্ধুকে জানাবা। নেটওয়ার্ক 4.0 কোর্সে এর ভাই খুব দারুণ ক্লাস নিচ্ছে। আমি যদি একবার দারুণ ক্লাস নেই, তাহলে 70টা দারুণ ক্লাস নেওয়ার কিন্তু স্বভাব হচ্ছে, তাই না? সবকিছু হয়ে যাবে 70 গুণ। তাই বলে কিন্তু একটা কমেন্ট করতে বলে 70টা কমেন্ট করে দিস না তোরা। আচ্ছা, পানির H2O+ এর ক্ষেত্রে দেখো, হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 আছেই একটা, ওর আবার সর্ববহিস্থ কি আর মোট কি, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে 6 -1 = 8।
দুটার ক্ষেত্রেই সেম। দেখো অ্যামোনিয়ামের ক্ষেত্রে মোট ইলেকট্রন ছিল 10টা এবং যোজন ইলেকট্রন হচ্ছে 8টা। হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে মোট ইলেকট্রন ছিল হচ্ছে 10টা এবং যোজন ইলেকট্রন হচ্ছে 8টা। তো দেখো ব্যাপারটা কি খুব সহজ হয়ে গেল না? ফাইন, খুবই সহজ। এইবার আর একবার বুগান কে লিখলো? আরমান আসিফ লিখছো। আর একবার বুগাবো কেন? আর একবার বুগাতে হবে। বুগনি তুমি? সব 70 সব 70। একটা ক্লাসের এই কোর্সে কয়টা ক্লাস হওয়ার কথা? 60+। তাহলে একটা ক্লাস হইলেই কিন্তু 70+ ক্লাস হয়ে গেল, তাইলে কোর্স শেষ, তাই না? কোর্স শেষ না একটা ক্লাসের মাধ্যমে? আচ্ছা, এবার দেখো আমরা যোজন ইলেকট্রনের ক্ষেত্রে কি করব? সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনকে কাউন্ট করব। সর্ববহিস্থ স্তরে যতগুলো ইলেকট্রন আছে সেটা দিয়ে আমরা যোজন ইলেকট্রন কাউন্ট করব। আর মোট ইলেকট্রনের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটাই তার ইলেকট্রন সংখ্যা। এবার আসো এদের নিউট্রন সংখ্যা কাউন্ট করব। আমরা কি করব? এদের নিউট্রন সংখ্যা কাউন্ট করব। কার কার ক্ষেত্রে? SO4 2- এর ক্ষেত্রে, কার্বনেটের ক্ষেত্রে, হ্যাঁ, NH4+ এর ক্ষেত্রে, H3O+ এর ক্ষেত্রে আমরা এবার কি কাউন্ট করব? নিউট্রন সংখ্যা কাউন্ট করব। ঠিক আছে, এবার কাউন্ট করব নিউট্রন সংখ্যা। ওকে, নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা মানে হচ্ছে ভর মাইনাস প্রোটন। ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ওকে, তাহলে এবার আসো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা যদি হয়ে থাকে তাহলে দেখো সালফারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি হিসাব করব আমরা। সালফারের ক্ষেত্রে 32 - 16, তাহলে সালফারের ক্ষেত্রে কত? 16। অক্সিজেনের ক্ষেত্রে কত? 16 - 8, 8 × 4। এবার যারা বুদ্ধিজীবী ছিলা প্রথমে হাত তুলছিলা, -2টা কি করব? যোগ করব নাকি বিয়োগ করব? -2টা কি যোগ করব নাকি বিয়োগ করব? যোগ করব। যারা যারা যোগ করব লিখবা তাদের 70টা মিথ্যা কথা বলার পাপ হবে। কারণ -2তে তো ইলেকট্রন, নিউটনের সাথে কি ইলেকট্রনের কোনো সম্পর্ক আছে? নাই তো। নিউটন হচ্ছে ভরের সাথে প্রোটন সংখ্যা মাইনাস হবে। তাইলে এই 2 হচ্ছে গোল্লায় যাবে। কোথায় যাবে? গোল্লায় চলে যাবে। গোল্লায় চলে যাওয়া মানে ওই 2 আমাদের কোনো ব্যবহার নাই, তাইলে কিছুই নাই। তাহলে 4 × 32 আর 16 হচ্ছে 48। ক্লিয়ার? এক হচ্ছে 48। দুঃখিত। একটা টপিক শিখলে 70টা টপিক শেখা হয়ে যাবে। কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনেটের ক্ষেত্রে দেখো, কার্বনের 12 - 6 তার মানে 6, অক্সিজেনের ক্ষেত্রে 8 × 3, আর কিছুই হবে না। 3 × 24 আর 6 30। হ্যাঁ, ফাইন, 30। ওকে, এবার ফাইন অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে দেখি তো। অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে তোমরা একটু আমাকে হেল্প করো তো দেখি। অ্যামোনিয়াম আয়ন, এখানে একটু টুইস্ট আছে, এখানে একটু টুইস্ট আছে, তাহলে বুঝবো এই টপিক তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো। ঠিক আছে, অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে হ্যাঁ 2 নম্বর 30 লিখেছো। 3 নাম্বার কি হবে? একটু ঝটপট উত্তর করো। একটা টাইপের বেসিক পড়াইতেছি 1 ঘন্টা ধরে, মাথায় রেখো। নেটওয়ার্ক 4.0 তে একটা টপিকের বেসিক পড়ানো হচ্ছে 1 ঘন্টা সময় নিয়ে। এরপরেও যদি পরীক্ষা এগুলো ভুল করস রে বেটা তোরা, তাহলে নিজের চান্স নিজে মিস করবা। কেউ লিখেছে 9, কেউ লিখেছে 7, কেউ লিখেছে 8, সবগুলোই সত্য। দেখো অ্যামোনিয়াম নিউট্রন নাম্বার 7, 3 নাম্বার 7 লিখেছে। দেখো তোমরা যেখানে ভুল করবা, নাইট্রোজেনের ক্ষেত্রে নিউট্রন কয়টা? 7টা। হাইড্রোজেন আছে 4টা। একটা হাইড্রোজেনের নিউট্রন নাম্বার কত? একটা হাইড্রোজেনের নিউট্রন নাম্বার কত? হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করে দেখো 1 1, তাহলে এর নিউট্রন কত? 0। এর নিউট্রন কত? 0। তাহলে হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। উত্তর হচ্ছে 7। এখানে তোমরা ভুল করবা। অনেকে হাইড্রোজেনের নিউট্রন নাম্বার
এক ক্যালকুলেট করে ফেলো, অনেকে হাইড্রোজেন নিউট্রন নাম্বার এক ক্যালকুলেট করে হিসাব করা শুরু করো, ভুল করবা। হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রেও তাই, 0 × 3, অক্সিজেনের ক্ষেত্রে 6, আর প্লাসের তো কোনো ক্যালকুলেশন নাই, তাই না? দেখো অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের নিউটন নাম্বার হচ্ছে 6টা, প্লাস তো বাইরে, তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 6। উত্তর হচ্ছে 6। 8 কেন? সরি 6 কেন? 8, ঠিক আছে, 8 প্লাস 8 ইজিক্যাল টু উত্তর হচ্ছে 8, ঠিক আছে। তো দেখো অক্সিজেনের ক্ষেত্রে যে 16 - 8 = 8। তাহলে আমরা দেখলাম যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটার প্রোটন সংখ্যাটাই তার ইলেকট্রন সংখ্যা, লাস্টে মাইনাস বা প্লাস থাকলে সেটা আমরা ক্যালকুলেট করে দিব। যৌগমূলকের যোজন ইলেকট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা কি করেছি? সর্ববহিস্থ স্তরের যতগুলো ইলেকট্রন সেটা ক্যালকুলেট করেছি। যৌগমূলকের নিউটন সংখ্যা বের করার ক্ষেত্রে আমরা কি কাজ করেছি? যৌগমূলকের নিউটন সংখ্যা বের করার ক্ষেত্রে জাস্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের নিউটন সংখ্যা বের করেছি, প্লাস বা মাইনাসের কোনো ইস্যুস নাই। এখন তোমরা বলো, এই টপিক থেকে কোশ্চেন আসলে একদম কি ফাটাই দিবা না? দিবা কিনা? এই টপিক থেকে কোশ্চেন আসলে কি ফাটাই দিবা কিনা আমাকে বলো। আমি 3টা কোশ্চেন দেখাবো। অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউট্রন থাকে? 1। নাইট্রেট আয়নে কয়টা ইলেকট্রন রয়েছে? 2। H2O+ আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান? এই কোশ্চেনগুলো যদি আসে একবার, তাইলে কি করবা বলো তো? এই ধরনের কোশ্চেন যদি কখনো আসে পরীক্ষায়, তখন কি করবা তোমরা? এই ধরনের কোশ্চেন যদি কখনো পাও তোমরা, আচ্ছা 3টা কোশ্চেন আগে সলভ করবো আমরা। দেখি তো, এটা সলভ করো তোমরা। অ্যামোনিয়াম আয়নে মোট কয়টা নিউট্রন থাকে? এটা কি সলভ করছি নাকি করি নাই? মাত্র সলভ করলাম এটা। অ্যামোনিয়াম আয়নে কয়টা নিউট্রন থাকে? দেখি সবার আগে বিদ্যুতের গতিতে উত্তর করো, বিদ্যুতের গতিতে কমেন্ট করো। নাইট্রোজেনের নিউট্রন কয়টা? 7টা, প্লাস হাইড্রোজেনের নিউট্রন কত? 0 × 4, তাইলে হচ্ছে 7। সবাই রে পারতে হবে, যে পারবি না সে সত্যি গাধা, সত্যি গাধিনী, ঠিক আছে? ফাইন, সবাই রে এটা পারতে হবে। এতক্ষণ ধরে কি শিখাইলাম তাইলে? আমি কি তার মধ্যে টাকা ঢালতাছি? তাইলে সবাই রে পারতে হবে, ওকে? কোর্সটা সবাইকে পারতে হবে। আচ্ছা পরেরটাতে যাই। নাইট্রেট আয়নে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রেট হচ্ছে, সবাই জানি আমরা, NO3-। কয়টা ইলেকট্রন আছে? ক্যালকুলেট করো। NO3-। তাহলে ইলেকট্রন বলছে, কিন্তু যোজন ইলেকট্রনও বলে নাই। ইলেকট্রন প্রথম টাইপটা শিখাইলাম। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 7টা। অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 8টা। অক্সিজেন আছে কয়টা? 3টা। -1 থাকলে কি করব? +1 করব। তাহলে দেখো 3 × 24, 25 আর 7 কত? 32। দেখো খুবই সহজ। এটাই এতক্ষণ ধরে তোমাদেরকে শিখাইলাম, সেম জিনিসটাই শিখাইলাম। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে, MBSTU-তে আসছে, চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে। আবার H2O+ আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান? কিছুক্ষণ আগে তোমাদেরকে শিখাইলাম এটা। H2O+ আয়নে, H3O+ আয়নে কয়টা ইলেকট্রন আছে? হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? 1টা। মাল্টিপ্লাই করব কত দ্বারা? 3 দ্বারা। অক্সিজেন ইলেকট্রন কয়টা? 8টা। +1 আছে, কি করব? -1। +1 থাকলে কি করব? -1। তাহলে দেখো তো, 8 3 11 -1, উত্তর হচ্ছে 10। দেখো এই টাইপের কোশ্চেন আসলে আমার মনে হয় তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারো, চোখ বন্ধ করে উত্তর করতে পারবা। এখন বলো, এই যে 3টা টাইপ, এই যে টাইপ 1, টাইপ 2 পানি পানি হইছে কিনা? এখান থেকে কোশ্চেন আসলে পানি পানি হইছে কিনা বলো। টাইপ 2 এবং টাইপ 3 আমাকে বলো কনফিডেন্স পাইছো কিনা, এখান থেকে কনফিডেন্স পাইছো কিনা। এ গেল একটা মৌলিক কণিকা, কম্পোজিট কণিকা ইনফরমেশন
আরেকটা হচ্ছে মৌলের পরিচয়। পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, পুরো জিনিসটা। এরপর কোশ্চেন সলভে নিয়ে যাবো, কিছু কোশ্চেন সলভ করবো। বেসিক ক্লিয়ার হওয়াটা জরুরি। তোমরা যেটা করো অনেক ধুমায় কোশ্চেন সলভ করে যাও, তো বেসিক ক্লিয়ার হয় না। তার মানে কোশ্চেন একটু ঘুরায় পেঁচে দিলে পারবা না। আগে ইন ডেপথ নলেজটা জানো, এ টু জেড ইনফরমেশনটা জানো, তাইলে দেখবা কোশ্চেন সলভ করতে তোমরা কোনো প্যারা খাচ্ছ না। তাহলে কোশ্চেন সলভ করতে কোনো প্যারা খাবা না। আর যদি ইন ডেপথ নলেজ না থাকে তখন কোশ্চেন সলভ করতে প্যারা খায় যাবা। কি পানি পানি হইছে? পানি পানি, ফাইন ফাইন। শিখতে হবে ভাই, শিখতে হবে। না শিখলে তুমি কিভাবে সলভ করবা? শিখতে হবে, ঠিক আছে? শিখতে হবে। শিখতে হবে ভাই, শিখতে হবে। পানি পানি। সবাই দেখি পানি পানির কথা বলতেছো। ইফতারের সময় হয়েছে, এখনই পানি পানির কথা বলা শুরু করছো। পানি খাওয়ার সময় হয়েছে। গুড। ওকে, এবার চলো আমরা কোশ্চেনে চলে যাব। আমরা এবার চলে যাব কোশ্চেনে। হ্যাঁ, আমরা এবার চলে যাব কোশ্চেনে। ওকে, টাইপ 1টা শেষ করলাম। এইভাবে আমরা 6টা 7টা টাইপ আমরা পড়বো গুণগত রসায়নে। এর বাইরে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। বিশ্বাস করে, এর বাইরে একটা শব্দও লাগবে না, সব কমন পেয়ে যাবা, সব। ওকে, পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? ঝটপট, ঝটপট, জল জল হয়েছে। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে আমরা সেটা একটু দেখব। ধরো এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস, এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। হ্যাঁ, এটা যদি পরমাণু নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসে থাকবে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের দিকে কে থাকে? ইলেকট্রন থাকে। তা পরমাণু নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। হ্যাঁ, প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে দেখো? প্রোটন এবং নিউট্রন থাকে, আর ইলেকট্রন থাকে হচ্ছে বাইরের দিকে। তাহলে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। খুবই সহজ প্রশ্ন। নিচের কোনটি পরমাণুর স্থায়ী মূল কণিকা নয়? বলেছিলাম না এরকম প্রশ্ন হবে, গুচ্ছতে এসেছে। স্থায়ী মূল কণিকা নয়, তাহলে ইলেকট্রন, প্রোটন, ডিউটেরন তো হচ্ছে কম্পোজিট কণিকা। ডিউটেরন এবং আলফা কণিকা হচ্ছে কম্পোজিট কণিকা। তাইলে মেসন, মেসনটা কি? অস্থায়ী মৌলিক কণিকা। মেসনটা কি? অস্থায়ী মৌলিক কণিকা। এরকম প্রশ্ন কিন্তু হয়, বলেছি। চার্টটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদের। পরমাণুর কম্পোজিট কণিকা নিচের কোনটি? দেখো ওই চার্ট থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে। ডিউটেরন এবং আলফা কণিকা হচ্ছে কম্পোজিট কণিকা। ডিউটেরন এবং আলফা কণিকা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কোনটা? ডিউটেরন। ডিউটেরন, হ্যাঁ, ডিউটেরন হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, ঠিক আছে? ফাইন। কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? ঠিক আছে, কোশ্চেনটা বেশ ইজি এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, আলফা রশ্মি, ক্যানাল রশ্মি, অ্যানোড রশ্মি, ক্যাথোড রশ্মি। তুমি কিন্তু অনেকবার পড়েছো এটা, তোমরা অনেকবার পড়েছো এটা। হ্যাঁ, নিশ্চয় কোন পরীক্ষার মাধ্যমে, কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়? একটু ঝটপট। ওকে ওকে, বিজ্ঞানী গোল্ডস্টাইন নাম শুনেছো তোমরা হয়তো। গোল্ডস্টাইন 1886 সালে ক্যাথোড রশ্মির সাহায্যে একটা পরীক্ষা করেন, যেখানে ক্যাথোড রশ্মির অপোজিটে একটা রশ্মির সন্ধান পান, যেটা হচ্ছে ক্যানাল রশ্মি। কিন্তু পরীক্ষাটার নাম কি? পরীক্ষাটার নাম হচ্ছে ক্যাথোড রশ্মি। মানে কোন পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। আর যেটা পান, একটা ক্যানাল রশ্মি পান, যেটাকে পরবর্তীতে প্রোটন নামে অভিহিত করা হয়। কে করেন? গোল্ডস্টাইন করেন 1886 সালে। হ্যাঁ, মনে রাখবা ক্যাথোড রশ্মি। হ্যাঁ, ক্যাথোড রশ্মি কোন পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। ওকে,
কতটি নিউট্রন আছে? দেখো কত সহজ প্রশ্ন। 14। তাহলে কার্বনের প্রোটন সংখ্যা কত? 6। তাহলে 14 মাইনাস 6। ক্লাস 1-এ যারা পড়ে তারাও এটা সলভ করতে পারবে। নিউট্রন মানে হচ্ছে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার বিয়োগফল। তার মানে ক্লাস 1-এ যারা যোগ বিয়োগ করতে পারে তাদের কাছেও কিন্তু কোশ্চেনটা মোস্ট ইজিয়েস্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ওকে। এর নিউট্রন সংখ্যা কয়টা? দেখো কতগুলো জায়গায় এসেছে। অন্যতম আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? তাহলে এখানে 8। তাহলে 17 মাইনাস 8 সমান কত? 9। দেখো মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন, মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন। এর থেকে ইজি কোশ্চেন হইতে পারে? এগুলোই তো শিখলাম, এগুলোর বেসিক শিখাইছে না? সবগুলো কোশ্চেন দেখো একদম ইজিলি সলভ করে ফেলতে পারছো। এইটা সলভ করেছি অলরেডি, তাই না? এটা অলরেডি আমরা সলভ করেছি অলরেডি। এটা অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, হ্যাঁ, H2O প্লাস আয়ন সলভ করেছি আমরা। তাহলে দেখো কোনটি সেই পরমাণু? 32টা নিউট্রন আছে, হ্যাঁ, উহার ত্রিযোজ্য ক্যাটায়নে 24টা ইলেকট্রন আছে। 24টা ইলেকট্রন আছে, দেখো 24টা ইলেকট্রন আছে। 32টা নিউট্রন এবং উহার ত্রিযোজ্য ক্যাটায়নে 24টা ইলেকট্রন আছে। ত্রিযোজ্য ক্যাটায়ন তার মানে এমন একটা মৌল যেটা চার্জ হচ্ছে 3+, হ্যাঁ, ইলেকট্রন আছে হচ্ছে 24টা। ইলেকট্রন যদি 24টা থাকে তার মানে অলরেডি কি হয়ে গেছে বলতো? অলরেডি কি হয়ে গেছে? 24টা ইলেকট্রন আছে, তার মানে 3টা সে ত্যাগ করে ফেলেছে। এই মুহূর্তে 24টা ইলেকট্রন আছে, তাহলে 24 আর 3 কত হবে? 27। তাইলে 27 আর 32, 27 আর 32 কত? 27 আর 32 হচ্ছে 59। তাহলে এই মৌলটা কি অ্যাকচুয়ালি? এই মৌলটা হচ্ছে কোবাল্ট। কোবাল্ট যেটা হচ্ছে 3+, প্রোটন সংখ্যা হচ্ছে 27। তাহলে এই মুহূর্তে ইলেকট্রন কয়টা বলতো? এটা অপশন টেস্ট করেও বের করতে পারবা। এই মুহূর্তে ইলেকট্রন কয়টা? 27 মাইনাস 3 কত? 27 মাইনাস 3 24, মিলে গেছে। এবার 32টা নিউট্রন আছে, তাহলে 27 আর 32 কত? 59। দেখো বিয়োগ করে দেখো, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ফাইন, এই তো দেখি তোমরা সবাই উত্তর করতে পারছো, সবাই উত্তর করতে পারছো। হ্যাঁ, সবাই উত্তর করতে পারছো। ফাইন, সবাই উত্তর করতে পারছো। একটি পরমাণুর এম খোলসে 7টা ইলেকট্রন আছে, উহার কেন্দ্রে 18টি নিউট্রন আছে, পরমাণুটির ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? এগুলো একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, তাও এগুলো সলভ করতেছে। 18টা নিউট্রন আছে, এম খোলস, 7টা ইলেকট্রন আছে। তোমরা নিশ্চয়ই জানো কে এল এম, তার মানে কে সমান 1, এল সমান 2, এম সমান হচ্ছে 3। 3তে 7টা ইলেকট্রন আছে, তাহলে 3s2 3p5 প্রাইমারিলি এটা। উহার কেন্দ্রে 18টা নিউট্রন আছে, পরমাণুটির ভর সংখ্যা কত? পরমাণুটির ভর সংখ্যা কত বলেছে? 18টা নিউট্রন আছে, 18টা নিউট্রন আছে, ভর সংখ্যা কত? 18টা নিউট্রন আছে, ভর সংখ্যা কত? আবার বলেছে 7টা ইলেকট্রন আছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি এভাবে চিন্তা করো 3s2 3p5, তার মানে অলরেডি কিন্তু বুঝে ফেলেছো এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন দেখো 17, যদি এখানে 35 হয় তাহলে নিউট্রন কয়টা? 18। নিউট্রন কয়টা? 18। এর তৃতীয় খোলসে কয়টা ইলেকট্রন আছে? 7টা, কারণ এটাই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 3s2 3p5। তাহলে দেখো এর ভর সংখ্যা কত হবে? 35। খুবই সহজ, মানে জাস্ট তুমি অপশন টেস্ট করেও এগুলোর উত্তর বের করতে পারবা, কিন্তু তোমাকে বুঝতে হবে ট্রিক্সটা কি, এখানে ট্রিক্সটা কি। ঠিক আছে, ট্রিক্সটা কি এটা বুঝতে হবে তোমাদেরকে। একটি আয়নের 18টা ইলেকট্রন 20টা নিউট্রন, চার্জ -2 হলে ভর সংখ্যা কত হবে? 20টা নিউট্রন 18টা ইলেকট্রন, তাহলে x -2। 18টা ইলেকট্রন মানে কি দেখো তো, 18টা ইলেকট্রন মানে কি? 20টা নিউট্রন বলেছে, 18টা ইলেকট্রন, -2 চার্জ অবস্থায় 18টা ইলেকট্রন কখন হবে? -2 মানে কি? প্লাস। তাহলে ধরো 16 যদি হয়, তুমি চিন্তা করো 16 যদি হয়, তাহলে এই মুহূর্তে ইলেকট্রন কয়টা? এই মুহূর্তে ইলেকট্রন কয়টা? -2 চার্জ। এই মুহূর্তে ইলেকট্রন কয়টা বলো তো? 16 আর 2 18। ফাইন, এবার 20টা নিউট্রন যদি হয়, 20টা নিউট্রন যদি হয়, তাহলে 16 আর 20
36। তাহলে নিউটন কত? 16 মাইনাস 36 মাইনাস 16, 20। এবার ভর সংখ্যা কত হবে? বের হয়ে গেছে অলরেডি, 36। দেখো অলরেডি বের করে ফেলেছি আমরা, অলরেডি কিন্তু বের করে ফেলেছি 36, অলরেডি বের করে ফেলেছি 36। ঠিক আছে, অলরেডি বের করে ফেলেছি আমরা 36। M3 প্লাস আয়নে 23টা ইলেকট্রন আছে, পারমাণবিক সংখ্যা কত? M3 প্লাসে 23টা ইলেকট্রন আছে, তাহলে M3 প্লাস ইলেকট্রন আছে কয়টা? 23টা। তার মানে কি এখানে ডেফিনেটলি 26 হবে। 26 মাইনাস 3, ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হচ্ছে 23টা, 26 মাইনাস 3, পারমাণবিক সংখ্যা কত? 26। জাস্ট অপশন টেস্ট করেও এগুলোর উত্তর বের করতে পারবা, কিন্তু বেশ ট্রিকি কোশ্চেন এগুলো বেশ ট্রিকি কোশ্চেন। এই টাইপের লাস্ট কোশ্চেন, ইলেকট্রন আর নিউট্রনের সংখ্যা সমান, ইলেকট্রনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা সমান, ইলেকট্রনের সংখ্যা এবং নিউট্রনের সংখ্যা সমান, এই ধরনের কোশ্চেনের নিচে থেকে অ্যান্সার করা শুরু করবা। এখানে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন আছে হচ্ছে 10টা, নিউট্রন আছে কয়টা? 10টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? 10টা, নিউট্রন আছে কয়টা? 12টা। ইলেকট্রন আছে কয়টা? 9টা, নিউট্রন আছে কয়টা? 10টা। ইলেকট্রন আছে কয়টা? 4টা, নিউট্রন আছে কয়টা? 5টা। তাহলে দেখো তো, সবগুলো টেস্ট করবা, সবগুলো টেস্ট করে ফেলবা, টেস্ট করতে তো সময় লাগবে না। দেখো উত্তর পেয়ে গেছি, ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা সমান। তাহলে টাইপ 1-এ আমরা জানলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে একদম বিস্তারিত, কিভাবে নাম্বারটা বের করতে হয়, কিভাবে ভর বের করতে হয়, কিভাবে প্রোটন সংখ্যা বের করতে হয়, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করতে হয়, যৌগমূলকের যোজন ইলেকট্রন সংখ্যা বের করতে হয়, যৌগমূলকের নিউট্রন সংখ্যা বের করতে হয়। ঠিক আছে, আমরা ক্যালকুলেশনে শিখলাম, মৌলের পরিচয়ও শিখলাম, অনেকগুলো ছোট ছোট বেসিক ক্লিয়ার করে ফেললাম। আশা করছি এই টপিক থেকে এটা গুণগত রসায়নের সব থেকে ইম্পর্টেন্ট এবং ট্রিকি টাইপ, তোমরা কোনো কোশ্চেন মিস করবা না। কি বুঝাতে পারলাম? আশা করছি তোমাদের মিস হবে না। এরপরেও যদি মিস করো তাহলে তোমরা সবাই ওই যে সম্মানিত গাধা এবং গাধিনী, নিজ দায়িত্বে মিস করবা। এরপরেও যদি মিস করতে চাও নিজ দায়িত্বে মিস করবা। ঠিক আছে, ফাইন। পানি পানি বইলো না কেউ, তো পানি পানি বইলো না, পানি পানি বললে তখন আবার সমস্যা হচ্ছে, ইফতার করতে ইচ্ছে করবে। হ্যালো সম্মানিত গাধাগণ, মিচ। ওকে, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী খুব ইজিএস্ট টাইপে, ইজিএস্ট টাইপ। ঠিক আছে, ইজিএস্ট টাইপে চলে যাব আমরা। আইসো সম্পর্কিত সকল টার্ম, আইসো সম্পর্কিত সকল টার্ম, এখান থেকে খুব পানির মতো প্রশ্ন হয়, খুব সিম্পল, খুব সহজ। হ্যাঁ, একদম কাকলি ফার্নিচারের মতো, মানে কম দামে সস্তা, নাকি? দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার, কাকলি ফার্নিচারের মতো কোশ্চেন হয় এখান থেকে। তো আমরা কাকলি স্টাইলে কোশ্চেন গুলো সলভ করে ফেলবো। আইসো সম্পর্কিত সকল টার্ম, আইসো শব্দের অর্থ কি? আইসো শব্দের অর্থ হচ্ছে সমান বা একই, সমান বা একই, একই, সমান বা একই। ঠিক আছে, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান বা একই। এখানে আমাদের 4টা টার্ম পড়তে হবে, এখানে আমাদের 4টা টার্ম পড়তে হবে। টোপ, টোন, বার, ইলেকট্রন। ঠিক আছে, কয়টা টাইপ? 4টা টাইপ পড়বো আমরা, এই 4টা থেকেই কোশ্চেন আসে। আইসো টোপ, আইসোবার, আইসোটোন, আইসোটোন, আইসো ইলেকট্রন। এবং এই টাইপগুলো খুবই সহজ। হ্যাঁ,
খুবই সহজ, এখান থেকে কোশ্চেন গুলো খুব ইজি কোশ্চেন আসে, খুব ইজি কোশ্চেন আসে। হ্যাঁ, তো দেখো ব্যাপারগুলো আসলে কত সহজ। এই যে প নিয়েছি, প মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, বাকি সবই ডিফারেন্ট। হ্যাঁ, প্রোটন সংখ্যা একই, একই মৌলের পরমাণু এবং প্রোটন সংখ্যা একই থাকবে, বাকি সবই থাকবে ভিন্ন ভিন্ন। প্রোটন সংখ্যা একই থাকবে, বাকি সবই থাকবে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, ফাইন। এবার এই যে র নিয়েছি আমরা, র টার্মটা পিক করব আমরা। র মানে হচ্ছে ভর সংখ্যা। হ্যাঁ, ভর সংখ্যা একই, বাকি সবই ভিন্ন ভিন্ন। ভর সংখ্যা একই। আইসোটোনের যে দন্তের ন, হ্যাঁ দন্তের ন, নিউট্রন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা একই। এরপর হচ্ছে ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা একই, বাকি সবই ভিন্ন ভিন্ন। আমরা এক্সাম্পলে যাব, কারণ এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়, এখান থেকে কোশ্চেন হয় নিচের কোনটি আইসোটোনের এক্সাম্পল, নিচের কোনটি আইসোটোপের এক্সাম্পল। হ্যাঁ, এইভাবে কোশ্চেন হয়। তাহলে ওই অনুযায়ী আমরা অ্যান্সার গুলো শিখবো। তাহলে দেখো কোশ্চেন প্যাটার্ন গুলো কিরকম হয়। যেমন ধরো আইসোটোপের ক্ষেত্রে যদি বলি, সব থেকে ক্লাসিক এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন, তিনটারই প্রোটন সংখ্যা সেম, একই মৌলের পরমাণু, ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ডিফারেন্ট, একই মৌলের পরমাণু। আবার যদি এক্সাম্পল বলো, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি। ক্লোরিনের ক্ষেত্রে দেখো 17, 17, 35, 37। ওকে, আবার তুমি অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পারো, অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পারো। হ্যাঁ, প্রোটন সংখ্যা কিন্তু তিনটারই সেম, 16, 17, 18। তাহলে এই যে যে এক্সাম্পল গুলো তোমাদেরকে দেখানো হচ্ছে, এগুলো সবগুলোই একই মৌলের পরমাণু, প্রোটন সংখ্যা সবগুলার সেম, ভর সংখ্যা ডিফারেন্ট এবং নিউট্রন সংখ্যাও কিন্তু ডিফারেন্ট, কিন্তু সবাই একই মৌলের পরমাণু সমূহ, সবাই একই মৌলের পরমাণু সমূহ। একটু খেয়াল রাখতে হবে, সবাই একই মৌলের পরমাণু সমূহ। কি মাথায় থাকবে? একই মৌলের পরমাণু সমূহ। ফাইন। এবার আসো আইসো, আইসোবার, ভর সংখ্যা সেম, ভর সংখ্যা সেম। যখন আমরা চিন্তা করছি ভর সংখ্যা সেম, তখন আইসোটোপ পড়াইতেছি। আইসোটোপের জনক আছে সামনে ক্যামেরা পেছনে, ও আইসোটোপের জনক, ও পৃথিবীতে আইসোটোপ আবিষ্কার করছে। ওর হাসে, নিজের আবিষ্কার এত সুন্দর করে বলাচ্ছে। আইসোটোপ আবিষ্কার করছে বিজ্ঞানী মুস্তাহসিন। আর আইসোবার? হ্যাঁ, আইসোবার কি? তুমি যখন আবিষ্কার করছো তখন আমরা বাকি বিজ্ঞানীরা ওটা দেখা দেখা নকল করে বানাইছে। যেহেতু আইসোটোপ বলে কিছু একটা আছে, তাহলে বাকিগুলো দিয়ে একটু। বা আইসোটোপের টোপ অর্থ কি? একবার দেখছে টোপ ফেলতে যেই আইসোটোপ আবিষ্কার হয়েছে। ওকে, আইসো শব্দের অর্থ হচ্ছে সমান, আর টোপ শব্দটা হচ্ছে প্রোটনকে মডিফাই করে আসলে টোপ শব্দটাকে, টোপ শব্দটা এসেছে, যাদের প্রোটন সংখ্যা সমান সেখান থেকে নামকরণটা এসেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি শুধু টোপের স্পেসিফিক শব্দ আমার জানা নাই, টোপ। হ্যাঁ, তো এরকম হতে পারে যে অবস্থান বা স্থান হতে পারে। হ্যাঁ, স্থান, হ্যাঁ টোপ এমন হতে পারে। হ্যাঁ, টোপ বা জায়গা, হ্যাঁ এরকম হতে পারে। হ্যাঁ, প্রোটন সংখ্যা নিয়ে যে জায়গাটা। ভাইয়া ফাস্ট পড়ান প্লিজ, প্লিজ। ওকে ফাইন। এবার আসো ভর সংখ্যা। ভর সংখ্যার একটা ক্লাসিক এক্সাম্পল যেটা আমি সবসময় দেই কপার আর জিঙ্কের ক্ষেত্রে। দেখো 64, 64 আর 29, 30। আবার ধরো, আবার ধরো
নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে নাইট্রোজেন 7 অক্সিজেন 8 দুইটাই হচ্ছে 16 তাহলে দেখো এগুলো কিন্তু এক একটা একজন আরেকজনের আইসোবার। আইসোটোনের ক্ষেত্রে দেখো নিউট্রন সংখ্যা সেম থাকবে, তাহলে ফসফরাস এবং সালফার যেটা অলরেডি দেখিয়েছে এবং পরীক্ষায় এসেছে অলরেডি 15 16 31 32। দেখো দুইটারই প্রোটন সংখ্যা ডিফারেন্ট, দুইটারই ভর সংখ্যা ডিফারেন্ট, কিন্তু দুইটারই নিউট্রন সংখ্যা সেম। আইসো ইলেকট্রনের ক্ষেত্রে আসো, অনেকগুলো এক্সাম্পল দেওয়া সম্ভব। N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস। এরা সবাই ভিন্ন ভিন্ন মৌল, প্রত্যেকের ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সবকিছু ডিফারেন্ট, একটা জিনিস সেম, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আবার দেখো ক্লোরিন মাইনাস ফসফরাস 2 মাইনাস পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম 2 প্লাস স্ক্যান্ডিয়াম 3 প্লাস, এদের সবারই সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট, শুধুমাত্র একটা জিনিস সেম, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোমার, আইসো ইলেকট্রন এই টপিকগুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। নিচের কোনটি এক্সাম্পল এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে। হ্যাঁ, সো একটু ভালো মতো এই টপিকগুলো বুঝতে হবে এবং পড়তে হবে। ওকে, আরেকটা জিনিস তোমরা যেটা করবা বাসায়, সেটা হচ্ছে তোমরা করবা আইসোটোপের ব্যবহারের একটা চার্ট আছে। আইসোটোপের ব্যবহার আমি ক্লাস শেষে এটা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন হয়, যেমন ক্যান্সার কোষ ধ্বংস করতে কোনটা ব্যবহার করা হয়। হ্যাঁ, কোনটা ব্যবহার করা হয়? রেডন। এটা অনেকবার পরীক্ষায় এসেছে, ক্যান্সার কোষ ধ্বংস করতে কোনটা ব্যবহার করা হয়? রেডন ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে বয়স নির্ধারণে কার্বন 14 ডেটিং ব্যবহার করা হয়, ব্লাডের লিউকেমিয়া ফসফরাস 32 ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেকগুলো আইসোটোপের ব্যবহার আছে, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমি এটা আমাদের গ্রুপে পোস্ট করে দিব, একবার বই থেকে দেখে নিবা। চলো এবার এই টপিকের উপর কোশ্চেন সলভ করব আমরা। ওকে, ফার্স্ট কোশ্চেন, সোডিয়াম প্লাস অক্সিজেন 2 মাইনাস ফ্লোরিন মাইনাস এবং কার্বন 4 মাইনাস আয়নগুলোর মধ্যে কি ধরনের মিল আছে? অলরেডি কিন্তু আমরা দেখেছি এটা, তাই না? সোডিয়াম প্লাস অক্সিজেন 2 মাইনাস ফ্লোরিন মাইনাস এবং কার্বন 4 মাইনাস আয়নগুলোর মধ্যে কি ধরনের মিল আছে মাত্র কিন্তু সলভ করাইলাম। দেখো প্রত্যেকের ইলেকট্রন হচ্ছে 10টা, এর ইলেকট্রন 10টা, এর ইলেকট্রন 10টা, এর ইলেকট্রন হচ্ছে 10টা। তার মানে সবাই আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক, এদের সবার ইলেকট্রন সংখ্যা সমান, ভর সংখ্যা সমান না, নিউট্রন সংখ্যাও সমান না, এদের প্রোটন সংখ্যাও কিন্তু সমান নয়। অনেক ইজি কোশ্চেন। হ্যাঁ, পরের কোশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি মিথ্যা বলেছে? হ্যাঁ, নিচের কোনটি মিথ্যা? ক্যালসিয়াম 2 প্লাস এর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা তো দুজনেরই সমান, সত্য। অক্সিজেন অণুতে দুটি সমযোজী বন্ধন আছে, সত্য। সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে। হাইড্রোজেনের পজিটিভ নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হতে পারে। হ্যাঁ, হতে পারে। যেমন ধরো H2O পজিটিভ, NaH নেগেটিভ। অক্সিজেনতে দুইটা সমযোজী বন্ধন আছে, এই যে আছে। প্রোটন সংখ্যা সমান, হ্যাঁ দুইটারই 20 প্রোটন সংখ্যা। Fe2 প্লাস Fe3 প্লাস আয়নে সমান সংখ্যক ইলেকট্রন আছে, এইটা মিথ্যা। Fe2 প্লাস Fe3 প্লাসে সমান সংখ্যক ইলেকট্রন আছে, এটা মিথ্যা। কারণ Fe2 প্লাসে আছে 24টা, Fe3 প্লাসে আছে 23টা, এটাই হচ্ছে মিথ্যা। কারণ একটা ইলেকট্রন ত্যাগ করেছে বলেই তো Fe3 প্লাস হয়েছে, Fe3 প্লাস হয়েছে, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি একটা কোশ্চেন সলভ করলাম, খুব ইজিলি, মোস্ট ইজিয়েস্ট একটা কোশ্চেন। ওকে, পরের কোশ্চেনে চলে যাব। কোন মৌলের একাধিক পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? এত কঠিন প্রশ্ন, আমি তো এটা সলভ করতে পারবো না। পারমাণবিক সংখ্যা একই বলেছে, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয়, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আইসোটোপ বলা হয়।
ঠিক আছে, খুবই ইজি কোশ্চেন। পরস্পরের কি হবে? কার্বন 12, কার্বন 13, দুইটারই প্রোটন সংখ্যা সেম, তার মানে একজন আরেকজনের আইসোটোপ। খুবই ইজি কোশ্চেন, তাই না? খুবই ইজি কোশ্চেন। আইসোটোপ, আইসোবার, আইসোমার, অর্থাৎ টাইপ 2 থেকে খুব ইজি কোশ্চেন হয়। টাইপ 2 থেকে খুবই ইজি কোশ্চেন হয়। প্রদত্ত জোড়গুলোর মধ্যে কোনটি আইসোটোপ? প্রদত্ত জোড়গুলোর মধ্যে কোনগুলি আইসোটোপ? শেষ করে গেল কিন্তু, আইসা দেখি শেষ। ওকে, আইসোটোপের জনক বলে গিয়েছে, এটার উত্তর হবে হচ্ছে যেখানে প্রোটন সংখ্যা সেম আছে সেটা। এই যে প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম না, তারপর প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম না, প্রোটন সংখ্যা সেম না, তাহলে যেখানে প্রোটন সংখ্যা সেম সেটাই হবে আমাদের উত্তর। ওকে, যেখানে প্রোটন সংখ্যা সেম সেটাই হবে উত্তর, কোনো কিছু দেখার দরকার নাই। পরস্পরে কি হবে? প্রোটন সংখ্যা কি সেম? না। ভর সংখ্যা কি সেম? না। নিউটন সংখ্যা 8 8, নিউটন সংখ্যা যদি সেম হয় তাহলে একজন হবে আরেকজনের আইসোটন। নিউটন সংখ্যা যদি সেম হয় একজন হবে আরেকজনের আইসোটন। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আইসোটোনের উদাহরণ নিচের কোনটি? আমি দিয়েছি অলরেডি, সেম এক্সাম্পলটা দিয়েছি কিন্তু 15 16 31 16 16 32, তাহলে দুইটারই বিয়োগফল কত? 16 করে। দুইটারই বিয়োগফল কত? 16। এই কোশ্চেনগুলো খুবই ইজি হয়। হ্যাঁ, এই কোশ্চেনগুলো খুবই ইজি হয়, খুবই ইজি। হ্যাঁ, আইসোটোনের উদাহরণ দেখলাম। পরেরটা, নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের দেখো আইসোটোন 7 আর 8 15 8 আর 8 16, তাহলে আইসোটোন। এগুলো দেখেই সলভ করতে পারবা, চট করে সলভ করে ফেলতে পারবা। ওকে, এটা যদিও আমাদের এইখানকার কোশ্চেন না, তোমরা চাইলে এটা সলভ করতে পারো, কিন্তু এটা এইখানকার কোশ্চেন না। হ্যাঁ, এটা এইখানকার কোশ্চেন না। ওকে, এটা এখানকার কোশ্চেন, আমি পরে সলভ করে দিব, জাস্ট উত্তরটা জেনে রাখো। যাদের একই অভিস্রবণীয় চাপ আছে তাদেরকে আইসোটোনিক দ্রবণ বলা হয়ে থাকে, তাদেরকে আইসোটোনিক দ্রবণ বলা হয়ে থাকে। হ্যাঁ, আইসোটোনিক দ্রবণ বলা হয়ে থাকে। ওকে, তারপর দেখো আইসোবারের ক্ষেত্রে নিচের কোনটি সত্য বলেছে? আইসোবারের ক্ষেত্রে নিচের কোনটি সত্য বলেছে? আইসোবারের ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাই না? ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা হবে ভিন্ন। কোন যুগল একে অপরের আইসোবার? যাতে ভর সংখ্যা সেম হবে। ভর সংখ্যা সেম নয়, এখানে ভর সংখ্যা সেম, এখানে ভর সংখ্যা সেম। আর্গন 40, ক্যালসিয়াম 40, আর্গন 40, পটাশিয়াম তো 39 হওয়ার কথা। যদিও কনসেপচুয়ালি এইটা এবং এটা দুইটাই সত্য, তবে পটাশিয়াম তো 39। হ্যাঁ, পটাশিয়াম 39। হ্যাঁ, যদি প্রশ্নটা এরকম হয়ে থাকে তাইলে দুইটার ক্ষেত্রেই সঠিক। কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা? কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন, দেখো কনসেপ্টটা কিন্তু পড়াইছে তোমাদের। কার্বন হচ্ছে 6, অক্সিজেন হচ্ছে 8 ইন্টু 2 22। তাহলে দেখো লাস্টেরটার ক্ষেত্রে দেখো, নাইট্রোজেন 3 7 ইন্টু 3 প্লাস 1, তাহলে 22। বুঝতে পারছো নিশ্চয়ই? ইলেকট্রন সংখ্যা বের করে তো শিখাইছি তোমাদের কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে হয়, কিভাবে ইলেকট্রন সংখ্যা বের করতে হয়। ওকে, F মাইনাস Na প্লাস O2 মাইনাস সি আয়নগুলোর মধ্যে কি ধরনের মিল আছে? প্রত্যেকে আইসো ইলেকট্রনিক, একে অপরের আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, একে অপরের আইসো ইলেকট্রনিক। ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে কোনটা ব্যবহার করা হয়? রেডন ব্যবহার করা হয়। কিছুক্ষণ আগে তোমাদের এটাই বলছিলাম। এইটা তোমাদের একটা HW, যে আইসোটোপের ব্যবহার, আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দিব। হ্যাঁ, আইসোটোপের ব্যবহার, আইসোটোপের ব্যবহার বাসায় পড়বা। আমাদের টাইপ 2টা শেষ করলাম আমরা। ঠিক আছে, টাইপ 2 শেষ করলাম। এবার আমরা যাব টাইপ 3 তে। হ্যাঁ, এবার আমরা যাব টাইপ 3 তে, পরমাণুর মডেলে যাব। হ্যাঁ, পরমাণুর মডেল। ঠিক আছে, পরমাণুর মডেলে যাব আমরা। পরমাণুর মডেল খুবই
ইজিয়েস্ট টপিক। এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, মাঝে মধ্যে খুব ইজি প্রশ্ন হয়, মাঝে মধ্যে একটু বিদঘুটে টাইপের কোশ্চেন করে ফেলে। হ্যাঁ, কিরকম টাইপের কোশ্চেন হয় এখান থেকেও একটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করব, শর্টকাট ট্রিক্স সহ, যেটা পরীক্ষায় কখনো আসে না, স্লিপ কেটে যদি কখনো চলে আসে। হ্যাঁ, তাইলে পরমাণুর মডেলে আমরা কি কি পড়বো? দেখো, পরমাণুর মডেলে কয়েকটা জিনিস পড়তে হবে। এক নাম্বার হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। হ্যাঁ, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখানে মূলত কি কি নেওয়া হয় এই পরীক্ষার মাধ্যমে? এই পরীক্ষার মাধ্যমে মূলত নিউক্লিয়াস আবিষ্কার করা হয়, তাই না? এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। এই পরীক্ষার মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। ঠিক আছে, নিউক্লিয়াস আবিষ্কার করা হয়। কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন পর্দা ব্যবহার করা হয়? জিঙ্ক সালফাইড আবরণ যুক্ত পর্দা। জিঙ্ক সালফাইড আবরণ যুক্ত পর্দা ব্যবহার করা হয়, যেটা পুরুত্ব কত? 0.00004 সেন্টিমিটার পুরু। এটার পুরুত্ব কত? 0.00004, নতুন রাইটারের বই অনুযায়ী। আর এটা পাতলা স্বর্ণের পাত, হ্যাঁ, গোল্ড প্লেট ব্যবহার করা হয়। আর 20,000টির মধ্যে একটা অণু ফিরে আসে, সোজা বিপরীত দিকে ফিরে আসে, যেটা দেখে আমরা আসলে বুঝতে পারি যে এখানে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কাটে নাই তো না? ঠিক আছে। আচ্ছা, আমরা যে টপিকটা তোমাদেরকে এতক্ষণ পড়াচ্ছিলাম সেটা হচ্ছে বেনিয়াসহকোলা। হ্যাঁ, বর্ণালী পড়াচ্ছিলাম। হঠাৎ করে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়াতে পড়াতে বর্ণালীর কথা মনে পড়ে গেল। আমরা পড়লাম বেনিয়াসহকোলা। ঠিক আছে, 7টা রং। তো এগুলো তরঙ্গ দৈর্ঘ্য উপর থেকে নিচের দিকে গেলে বাড়তে থাকে, শক্তি কমতে থাকে, কম্পাঙ্ক কমতে থাকে। বুঝতে পারছো? দারুণ একটা জিনিস শেখাইলাম। ওকে, বেনিয়াসহকোলা আমরা পড়ে ফেললাম। বেনিয়াসহকোলা। বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কত? 424, তাই না? 380 থেকে 424 ন্যানোমিটার। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? গুড।
কাজে লেগে গেল, মাঝখানে 2 মিনিট আমরা কাজে লাগাই ফেললাম। না ভাই, পিঙ্ক আসিল, ফার্স্টে হোয়াইট ছিল। সবগুলো বর্ণ একত্রে মিশ্রিত করলে সাদা কালার হয়, ওইটা শেখানোর জন্য প্রথমে হোয়াইট ছিল। আজকে কয়টা টাইপ কমপ্লিট হবে? 3টা টাইপই কমপ্লিট হবে। এরপর 3-4টা, টোটাল 7টা টাইপ পড়তে হবে আমাদের। বা এখানে ব্ল্যাকও ছিল, তুমি চোখ বন্ধ করছো বলে ব্ল্যাক দেখা গেছে। কেমিস্ট্রি এর সাথে মিল হবেই। পিঙ্ক তো দেখছিলাম না, ওইটা হচ্ছে লালটারে পিঙ্ক দেখছো। আচ্ছা ভাই, তো বিবৃতি ও সীমাবদ্ধতা, রাদারফোর্ডের পরমাণু মডেলের কয়েকটা স্পেশাল নাম আছে। হ্যাঁ, এক হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল, পরমাণু সৌর মডেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরমাণু সৌর মডেল। হ্যাঁ, পরমাণু সৌর মডেল, বা এটাকে বলি হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। হ্যাঁ, তারপর এখানে একটা উল্লেখযোগ্য কনসেপ্ট হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী ম্যাক্স প্ল্যাঙ্কের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী এই মডেলটা শেষ হয়ে যায়। কারণ তো তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কি বলা আছে? ইলেকট্রন গোলাকার পথে ঘুরতে ঘুরতে কেন্দ্রে পতিত হবে, আর কেন্দ্রে পতিত হলে এই মডেলের তো কোনো অস্তিত্বই থাকে না। বোর পরমাণু মডেলের ক্ষেত্রেও সেম, বিবৃতি ও সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা তোমরা 2020 সালে যখন 9-এ উঠছিল না, তোমরা তো 22-24-এর ব্যাচ, 9-এ উঠছিলা, তখনও যেই মডেল পড়ছো এখনো সেইটাই আছে। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট যারা তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, বেরিলিয়াম 3+। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেকবার এসেছে পরীক্ষায়। এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে কিভাবে বর্ণালী সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা করতে পারলেও বহু ইলেকট্রন কিভাবে বর্ণালী সৃষ্টি করে তার কোনো ব্যাখ্যা এই মডেলে কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, তারপর এই মডেলের মাধ্যমে আমাদের কয়েকটা ফর্মুলা জানতে পারি আমরা। MVR is equal to NH divided by 2 pi, NH divided by 2 pi, যেখানে H এর ভ্যালু হচ্ছে 6.626 10 to the power minus 34 জুল সেকেন্ড, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, তাই না? এটা ইউজ করতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তারপর আরো কিছু ফর্মুলা হচ্ছে E সমান H নিউ HC ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, নিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ল্যামডা, তাই না? এই কনসেপ্টগুলো আমরা জানতে পারি বোর পরমাণু মডেলের থেকে। সো এই মডেলের সেই ছোট ছোট জিনিসপত্র যেটা তোমরা আগেও পড়ে এসেছো, এগুলোই হচ্ছে আমাদের পরমাণু মডেল থেকে যদি কখনো কোশ্চেন হয়, খুব সিলি কোশ্চেন হয় এখান থেকে, খুব রেয়ার কেসে কোশ্চেন হয়, রেগুলার বেসিসে কোশ্চেন হয় না। তারপর যদি কোশ্চেন হয় এখান থেকে আসতে পারে। তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করবো এবার। ওকে, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করা হয়? রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায়, হ্যাঁ, জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করা হয়? ঠিক আছে, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়, আমরা কিন্তু কিছুক্ষণ আগে এক্সপ্লেইন করেছি, তাই না?
ওই যে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা কেন ব্যবহার করা হয় দেখেছো নিশ্চয়ই। জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা কেন ব্যবহার করা হয় যদি আমরা বলি, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়? এই যে আলফা রশ্মির গতিপথ বোঝার জন্য, তাই না? গতিপথ বোঝার জন্য যে কোনগুলো এসে জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দার গায়ে লাগতেছে, কোনগুলো সোজা বিপরীত দিকে বেঁকে যাচ্ছে, এগুলো বোঝার জন্য। হ্যাঁ, এগুলো বোঝার জন্য, কোনগুলো গতিপথ বেঁকে যাচ্ছে, আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য, দিক পরিবর্তন বোঝার জন্য। হ্যাঁ, দিক পরিবর্তন বোঝার জন্য, আলফা কণার গতিপথ বোঝার জন্য। হ্যাঁ, ওকে, পরেরটা, কোন পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না। কোন পরমাণু মডেলের সাহায্যে? এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু বোর পরমাণু মডেলের সাহায্যে যায় না হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে। কারণ বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা কি বললাম, এক ইলেকট্রন বিশিষ্ট যারা তাদের বর্ণালী ব্যাখ্যা করা যায়, হাইড্রোজেন লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, ব্যারিলিয়াম 3 প্লাস, এগুলো সবই কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী কিন্তু যাবে। হ্যাঁ, ব্যাখ্যা করা যাবে, ব্যাখ্যা করা যাবে, মাথায় রেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এগুলো কিন্তু ব্যাখ্যা করা যাবে, এগুলো কিন্তু ব্যাখ্যা করা যাবে, কিন্তু কোনটা যাবে না? যাবে না হচ্ছে এক ইলেকট্রনের থেকে বেশি যেগুলো বহু ইলেকট্রন, সেগুলো ব্যাখ্যা করা যাবে না, সেগুলো ব্যাখ্যা করা যাবে না। বহু ইলেকট্রন বিশিষ্ট সেগুলো ব্যাখ্যা করা যাবে না। কি মাথায় গেল? বহু ইলেকট্রন সেগুলো ব্যাখ্যা করা যাবে না, কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট সেগুলো কিন্তু আবার ব্যাখ্যা করা যাবে। ওকে, ফাইন। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনের পরিভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? নির্দিষ্ট কক্ষপথের ধারণা কোন বিজ্ঞানী দিয়েছেন? হ্যাঁ, কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব কে দিয়েছেন? তোমাদের নিশ্চয়ই এরকম একটা লাইন মনে আছে, বোর পরমাণু মডেলের ক্ষেত্রে এক কক্ষপথ সম্পর্কিত প্রস্তাব, হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব, 3 নাম্বার হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাব। এটা কে দিয়েছে? বিজ্ঞানী বোর দিয়েছে। ইজি কোশ্চেন। হ্যাঁ, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? বোর তত্ত্ব প্রযোজ্য নয় বলেছে। হ্যাঁ, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? দেখো, বলেছিলাম হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, হাইড্রোজেন প্লাস, এখানে তো ইলেকট্রনই নাই। কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়? যেটার ক্ষেত্রে বহু ইলেকট্রন রয়েছে অথবা ইলেকট্রন নাই, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পরমাণু দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্দেশক সমীকরণ। দ্বিতীয় কক্ষপথ মানে বুঝতেই পারছো n সমান 2, তাইলে mvr is equal to 2h divided by 2 pi, তাহলে আলটিমেট উত্তর হচ্ছে h by pi, h by pi, 2h divided by 2 pi যেহেতু h by pi। ঠিক আছে, h by pi। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ইকুয়েশনের জন্য আসতে পারে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ইকুয়েশনের জন্য আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। ওকে, তো পরের কোশ্চেন, বোর মডেল পরমাণুতে একটি বোর ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? মাথায় রাখবা, যততম শক্তি স্তর, হ্যাঁ, তরঙ্গ সংখ্যা যদি বলে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, তরঙ্গ সংখ্যার কাউন্ট হচ্ছে n ল্যামডা, তরঙ্গ সংখ্যার কাউন্ট হচ্ছে n ল্যামডা।
তাহলে কততম শক্তি স্তর তত সংখ্যক পূর্ণ তরঙ্গ সম্পন্ন করবে, তৃতীয় শক্তি স্তর যেহেতু 3 ল্যাম্ডা। ওকে, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেলে কি হবে? তাহলে নিশ্চয়ই এরকম হচ্ছে ব্যাপারটা। দেখো প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে, তাই না? দেখো এটা 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার শক্তি স্তর। নিচে থেকে উপরের দিকে গেলে শক্তি শোষিত হয়, আর উপর থেকে নিচের দিকে এলে শক্তি, উপর থেকে নিচের দিকে এলে, উপর থেকে যদি নিচের দিকে আসে তাহলে শক্তি বিকিরিত হয়। তাহলে 1 নাম্বার থেকে যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে যাচ্ছে, তার মানে শক্তি শোষণ ঘটে, তখন শক্তির শোষণ ঘটে। যদিও এসি সেম ইকুয়েশন। কোন ইলেকট্রনের হাইড্রোজেন পরমাণুকে ফোটন কণা শোষণ করায় কিন্তু বর্জন করায় না। ফোটন কণা শোষণ করায় কিন্তু বর্জন করায় না, ঠিক আছে? শোষণ করায় কিন্তু বর্জন করায় না। ওকে, তার মানে সব থেকে নিম্নতম শক্তি স্তর যেটা, ঠিক আছে, শোষণ করায় কিন্তু বর্জন করে না, শোষণ করায় কিন্তু বর্জন করে না। তার মানে কি, নিম্নতম শক্তি যার, হ্যাঁ, সে শোষণ করায় কিন্তু সে বর্জন করতে পারে না, ঠিক আছে? নিম্নতম শক্তি মানে কি, 1s। 1s এর থেকে কম শক্তির আর কোনো অরবিটাল আছে? যদিও এটা আউবাউ নীতি থেকে এসেছে, এই কনসেপ্ট থেকে আসলে কোশ্চেনটা না। একদম নিচে n+l নীতি তোমরা পড়েছো হয়তো, n+l নীতি কোয়ান্টাম সংখ্যার সাথে আমরা পড়বো পরবর্তী ক্লাসে। হ্যাঁ, 1s। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান দেখো 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, এটা হইতে পারে এরকম 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড। এবার একটা একটা করে যদি তুমি ডানে যাও, এই ভ্যালুটা বাড়তে থাকে। 66.26 তাহলে 10⁻28, 66.26, 662.6 তাহলে 10⁻29। তাহলে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। তার মানে উত্তর হচ্ছে সব কয়টি, উত্তর হচ্ছে সব কয়টি। তার মানে উত্তর হচ্ছে সব কয়টি। ওকে, তো আশা হতাশা সবকিছু এরই মাঝে বেঁচে রয় আমাদের নেটওয়ার্ক 4.0। এরই মাধ্যমে আমরা 70টা ক্লাস করার কমিটমেন্ট কমপ্লিট করলাম, কারণ একটা ক্লাস হয়েছে 70টা ক্লাসের সমান কাজ হয়ে গেছে আমাদের, তাই না? 70টা ক্লাস হয়ে গেছে। দুটো জিনিস তোমাদেরকে গ্রুপে আমি সাপোর্ট দিব, এক হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, আর আরেকটা ট্রিক্স আমি শেয়ার করব। হ্যাঁ, সো যেই 3টা টাইপ পড়াইলাম, 3টা টাইপ বাসায় একদম মুখস্থ করে সব কোশ্চেন সলভ করে ফেলবা। আরো 4টা টাইপ আছে এই চ্যাপ্টারে, যেটা গুণগত রসায়ন পর্ব 2 তে পড়বো আমরা। একদিনে অনেক খেয়ে বদহজম করা যাবে না, অল্প অল্প পড়তে হবে, বেসিক পড়তে হবে, কোশ্চেন সলভ করতে হবে, ট্রিক্স শিখতে হবে, আর ভরপুর বুদ্ধিজীবী হয়ে যাইতে হবে। যে টপিকগুলো পড়লাম এই টপিকগুলোর উপরে বুদ্ধিজীবী হয়েছে কিনা বলো। হ্যাঁ, পিডিএফ এখনই দিয়ে দিব। বলো এই টপিকগুলোর উপরে বুদ্ধিজীবী হয়ে গেছো কিনা? হয়তো যাওয়ার কথা, হয়তো যাওয়ার কথা। কেমন লাগছে বলো তো?